আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি জৈব রসায়নের 9 নাম্বার ক্লাস। তো আসো শুরু করা যাক। তো এই ক্লাসে হচ্ছে আমরা যে কাজটা করব, প্রথমেই হচ্ছে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট কি। তো ডাইপোল মোমেন্টের কনসেপ্টটা হচ্ছে একটু উঁচু লেভেলের কনসেপ্ট, বাট তুমি যদি সিম্পলি এটা বুঝতে চাও, সিম্পলি বুঝতে চাইলে হচ্ছে ডাইপোল মোমেন্ট জিনিসটা কি হবে। ডাইপোল মোমেন্টটা হচ্ছে তোমার কাছে দুই ধরনের চার্জ আছে, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ। তো দুইটা চার্জের মধ্যে দূরত্ব আছে হচ্ছে আর। তো এখন একটা চার্জ হচ্ছে দেখা যাবে যে পজিটিভটার ডাইরেকশন যেদিকে হবে, নেগেটিভটার ডাইরেকশন তার অপোজিটে হবে। তো পজিটিভটার ডাইরেকশন যদি এরকম হয়, ধরো যে পজিটিভটা হচ্ছে এইদিকে যাচ্ছে, তাইলে নেগেটিভটা হচ্ছে তার অপোজিটে যাবে, তাই না? তো এখন এই ডাইরেকশনটা হচ্ছে দেখা যাবে যে উল্টা হচ্ছে। তো এখন দেখা যায় যে মনে করো যে পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে এরকম আকর্ষণটা কাজ করে, একটা মনে করো এইভাবে ঘুরছে, একটা এইভাবে ঘুরছে। যদি এরকম হয় তখন একটা দেখা যায় যে আসলে দুই দিকের দুইজনের হচ্ছে দুই দিকে রোটেশন হচ্ছে, তাই না? তো এখন এখানে ডাইপোল মোমেন্টটা আসলে ওইভাবে না, ডাইপোল মোমেন্টটা হচ্ছে দেখা যায় একটা পজিটিভ চার্জ থাকে, একটা নেগেটিভ চার্জ থাকে, দুইটার মধ্যে হচ্ছে একটা দূরত্ব থাকবে আর দূরত্ব। তো তুমি যদি এই চার্জ দুইটার যে পরিমাণ আছে কিউ, এই কিউটার সাথে হচ্ছে এই যে দূরত্ব যেটা আর, এই আরটাকে গুণ করে দাও, তাইলে তুমি যেটা পাবা ওইটাই হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? তাহলে যে ডাইপোল মোমেন্টটার সিগনিফিকেন্স কি, ওইটা নিয়ে আমরা আপার স্টাডিজে জানবো। এখন হচ্ছে আমাদের আপাতত এটা দরকার হচ্ছে না। তো এই ডাইপোল মোমেন্টটা যখন হচ্ছে তুমি বুঝবা যে জিরো হইতেছে, তার মানে এইটার রোটেশনটা একদম জিরো হবে, মানে এটা যে ঘূর্ণনটা হচ্ছে ঘূর্ণনটা একদম শূন্য হবে যখন ডাইপোল মোমেন্টটা জিরো হচ্ছে। আর যদি ডাইপোল মোমেন্টটা পজিটিভ নেগেটিভ কিছু একটা আসে, তার মানে এটার একটা ঘূর্ণন আছে, যেটা আমরা দেখবো। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা আসি সিসার ট্রান্সের ক্ষেত্রে। সিসার ট্রান্সের ক্ষেত্রে হচ্ছে আমরা আগের ক্লাসে দেখছিলাম যে ডাইপোল মোমেন্টটা কার বেশি, সিসের বেশি আর ট্রান্সের কম। ট্রান্সের যেহেতু ডাইপোল মোমেন্ট কম মানে ঘোরাঘুরি কম, এই জন্য ট্রান্সের দেখা যায় যে স্টেবিলিটিটা যে আছে মানে হচ্ছে স্থিতিশীলতা, এই স্থিতিশীলতা কার জন্য হচ্ছে বেশি হবে, ট্রান্সের জন্য হচ্ছে বেশি হবে। আবার এই স্থিতিটা বেশি দেখে হচ্ছে দেখা যায় যে ভাঙতেও কাকে কষ্ট বেশি হয়, ট্রান্সকে ভাঙতে বেশি কষ্ট হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে হচ্ছে সিস আর ট্রান্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস রিকল করে আসি। এই কার্বন কার্বন ডাবল বন্ড, এই পাশে মনে করো ক্লোরিন, এই পাশে হাইড্রোজেন, এই পাশে ক্লোরিন, এই পাশে হাইড্রোজেন। তো এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে তোমার সিস না ট্রান্স? এটা ট্রান্স, কারণ এই দেখো দুইটা কিন্তু একই পাশে না। এই যে কার্বনের উপরে হচ্ছে ক্লোরিন, এখানে এই কার্বনের নিচে হচ্ছে ক্লোরিন। যদি দুইটা কার্বনের জন্য উপরে ক্লোরিন হইতো তখন ওইটা হইতো সিস, যেমন হচ্ছে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানেও হচ্ছে ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে দেখো উপরে হচ্ছে একই জিনিস, নিচে একই জিনিস, এই যে উপরে আলাদা নিচে আলাদা, এরকম যদি থাকে তখন হচ্ছে ট্রান্স, আর উপরে একই নিচে একই এরকম থাকলে হচ্ছে সিস। ঠিক আছে, বা উপরে একই থাকলে, এক জায়গায় একই থাকলেই হচ্ছে সিস হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখন এখানে হচ্ছে সিসের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সিসের জন্য হচ্ছে যদি মনে করো এখানে সিএল এর জায়গায় CH3 থাকে বা এরকম কোনো গ্রুপ থাকে, এই গ্রুপ থাকার কারণে হচ্ছে দেখো পাশাপাশি এরা প্রতিবেশী, তাই না? এই গ্রুপগুলা যে আছে, এই গ্রুপগুলা যখন প্রতিবেশী হিসেবে থাকে, বড় বড় গ্রুপ, এই যে CH3 কিন্তু অনেক বড় একটা গ্রুপ, তাই না? তো এখন এই CH3 আর CH3 প্রতিবেশী হিসেবে আছে যখন, তখন এই বড় দুইটা গ্রুপ যখন হচ্ছে দেখা যায় যে কাছাকাছি থাকে মানে প্রতিবেশী হিসেবে থাকে, তখন এদের মধ্যে একটা বাধা কাজ করে। ওই বাধাটাকে হচ্ছে স্টেরিক ফ্যাক্টর বলা হয়। এই যে এদের মধ্যে হচ্ছে একটা বাধা কাজ করবে, ওই বাধাটাকে কি বলা হয়? স্টেরিক বাধা বলা হয়, ঠিক আছে? তো স্টেরিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক ফ্যাক্টর বলছি বলে স্টেরিক হিন্ড্রেন্স বলা হয়। তাহলে এটা কি, মাঝখানে হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স থাকে। তো এই যে স্টেরিক হিন্ড্রেন্স যেটা থাকে, এটার কারণে হচ্ছে দেখা যায় যে এই ডাবল বন্ডটা ভেঙে আসতে চায়। ডাবল বন্ডটা কি হইতে চায়, ডাবল বন্ডটা ভেঙে আসতে চায়। তো এটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড যখন থাকে তখন হচ্ছে এটা প্রযোজ্য, ডাবল বন্ডটাকে ভেঙে ফেলতে চায় স্টেরিক বাধা। এই জন্য দেখা যায় যে সিস্টার সুস্থিতি হচ্ছে কম। ঠিক আছে, এটা আমরা আগের ক্লাসে বলছিলাম। আর এখানে দেখো, এখানে হচ্ছে তোমার ট্রান্সের ক্ষেত্রে দেখো ট্রান্সে কি হয়। ট্রান্সের ক্ষেত্রে হচ্ছে এই দিক দিয়ে মনে করো যে টানতেছে, আবার এদিক দিয়েও হচ্ছে টানতেছে। তো দুই দিকের টানটা কি সমান হবে না? দুই দিকের টানটা যেহেতু সমান, একদম টান টান হয়ে আছে এটা, দুই দিকের টানই সমান, তার মানে হচ্ছে এইটার আলটিমেট টানটা কত হবে, নেট টান, নেট টানটা হচ্ছে জিরো হবে। এখানেও হাইড্রোজেন টানতেছে, এখানেও হাইড্রোজেন টানতেছে, নেট টানটা জিরো হবে। তার মানে এখানে হচ্ছে নেট যে ডাইপোল মোমেন্ট থাকে, নেট ডাইপোল মোমেন্টটা জিরো হয়। নেট ডাইপোল মোমেন্ট জিরো হয় দেখে হচ্ছে এটা তেমন ঘোরাঘুরি নাই, ভাঙ্গাভাঙ্গির হিসাব নাই। এরকম হিসাব টিসাব না থাকার জন্য হচ্ছে এটা সুস্থিতিটা বেশি হয়। আর সুস্থিতি যার বেশি তাকে গলাইতেও হচ্ছে দেখবা টাইম বেশি লাগে, এই জন্য এটার গলনাঙ্কটাও বেশি হয়। আবার সিসের ক্ষেত্রে হচ্ছে দেখবা যে সুস্থিতি যেহেতু কম তাই ইজিলি ভাঙা যায়, তার মানে ইজিলি গলানো যায়, তার গলনাঙ্ক হচ্ছে কম। ঠিক আছে, তাহলে ট্রান্সের গলনাঙ্ক হচ্ছে বেশি, সুস্থিতি বেশি। আর সিসের গলনাঙ্ক কম, সুস্থিতি কম। তারপর অভ্যন্তরীণ শক্তির কথা যদি বলো, সিসের ক্ষেত্রে হচ্ছে এটা বেশি হবে,
ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তিটা কার জন্য বেশি হবে? সিসের জন্য বেশি হবে। তারপর স্ফুটনাঙ্ক ঘনত্ব, এটাও সিসের জন্য বেশি হবে। কেন? এই কথা আমরা আগের ক্লাসেই বলে আসছি এগুলা। ঠিক আছে, তো আগের ক্লাসের জিনিসগুলো আমি জাস্ট একটু রিকল করতেছি। যদি কেউ এটা না দেখে থাকো, আগের ক্লাসে আমি কি বলছিলাম, আগের ক্লাসের লাস্টের পার্টটা দেখে আসবা। তারপর দহন তাপ বেশি সিসের ক্ষেত্রে, পানিতে দ্রাব্যতা, দ্রবণীয়তা, প্রতিসরাঙ্ক, আর হচ্ছে ডাইপোল মোমেন্ট এবং আয়নীকরণ ধ্রুবক, এগুলা সিসের জন্য বেশি। আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে ট্রান্সের ক্ষেত্রে হচ্ছে দেখবা অভ্যন্তরীণ শক্তি কম, স্ফুটনাঙ্ক ঘনত্ব কম, দহন তাপ কম, পানিতে দ্রাব্যতা দ্রবণীয়তা কম, প্রতিসরণাঙ্ক কম, আর হচ্ছে ডাইপোল মোমেন্ট, আয়নীকরণ ধ্রুবক, এগুলো হচ্ছে কম। তো এগুলো জাস্ট তোমার এমসিকিউ তে হচ্ছে দেখবা যে বেশি আসে। আর অ্যাসিড হাইড্রেট গঠন করে নাকি করে না, এটা বুয়েটে একবার প্রশ্ন আসছিল সিসা ট্রান্সের জন্য। ওই যে ম্যালিক অ্যাসিড দিয়ে আমরা আগের ক্লাসে যেটা ব্যাখ্যা করছিলাম। তো এখন এই আগের ক্লাসের জিনিসটা হচ্ছে আমরা জাস্ট এখানে রিকল করলাম। অ্যাসিড হাইড্রেট কে গঠন করে? সিস। আর ট্রান্স সাধারণত করে না, তবে যখন তুমি অনেক উচ্চ তাপমাত্রাকে নিয়ে যাবে তখন দেখবা করতেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে আমরা আসি। তারপর জ্যামিতিক সমানুতার শর্ত কোনটা? অর্থাৎ হচ্ছে এটা জ্যামিতিক সমানুতা তুমি কখন দেখতে পাবা, এটা শর্তটা কি? জ্যামিতিক সমানুতা হচ্ছে দেখতে পাবা যখন হচ্ছে তোমার কাছে প্রতিস্থাপিত অ্যালকিন থাকবে। যেমন কার্বন কার্বন ডাবল বন্ড, এখানেও মনে করো হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন। তাই না? তো এখন এইরকম কেসে হচ্ছে তুমি যদি একটা হাইড্রোজেনের জায়গায় এই যে CH3 নিয়ে আসো, আরেকটা হাইড্রোজেনের জায়গায় মনে করো CH3 নিয়ে আসলা, তখন তুমি জ্যামিতিক সমানুতা দেখতে পাবা। তার মানে হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন বলতে হচ্ছে অ্যালকিনের একটা হাতে হাইড্রোজেন আছে, আরেকটা হাতের হাইড্রোজেন সরে গিয়ে ওই হাতে অন্য কিছু আসছে। এই যে অন্য কিছুটা যে আসছে, এইটার জন্যই হচ্ছে এটাকে কি বলা হচ্ছে? প্রতিস্থাপিত অ্যালকিন বলা হচ্ছে। আর এই প্রতিস্থাপিত অ্যালকিন থাকলেই দুই হাতে যদি দুইটা আলাদা জিনিস থাকে, এই যে দুই হাতে কি দুইটা আলাদা জিনিস আছে, ডিফারেন্ট জিনিস। তো দুই হাতে যেহেতু দুইটা আলাদা জিনিস বা ডিফারেন্ট জিনিস আছে, তখন হচ্ছে আমরা বলতে পারবো যে এটার মধ্যে জ্যামিতিক সমানুতা আছে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেরিও সমানুতার একটা টাইপ। স্টেরিও সমানুতার মধ্যে একটা টাইপ হচ্ছে জ্যামিতিক সমানুতা। ওই যে সিস ট্রান্স, যেটা এই সিস ট্রান্সটা হচ্ছে জ্যামিতিক সমানুতা। আরেকটা আছে হচ্ছে ঘূর্ণনের জন্য, যেটা ওই ঘূর্ণনের সমানুতাটাও হচ্ছে আমরা একটু পরে দেখব, ডি আর এল সমানুতা যেটাকে বলা হয়। ঠিক আছে, তাইলে জ্যামিতিক সমানুতা শর্ত কি? প্রতিস্থাপিত অ্যালকেন। আরেকটা শর্ত আছে মনে আছে? চাক্রিক অ্যালকেন। চাক্রিক অ্যালকেন, তবে এটা হচ্ছে প্রতিস্থাপিত চাক্রিক অ্যালকেন। মানে চাক্রিক অ্যালকেনের নর্মালি আমরা দেখি প্রত্যেকটা হাতে হচ্ছে দুইটা করে হাইড্রোজেন থাকে, তাই না? এরকমই তো হিসাব হয়, প্রত্যেকটা হাতে দুইটা করে হাইড্রোজেন থাকে। বাট এখানে তুমি একটা হাইড্রোজেন সরায় যদি CH3 লাগায় দাও, আরেকটা হাইড্রোজেন সরায় CH3 লাগায় দাও, তখন এটাও কিন্তু এভাবে সমানুতা প্রদর্শন করবে। ঠিক আছে, তাইলে আমরা দুইটা দেখি, একটা প্রতিস্থাপিত অ্যালকিন আর একটা চাক্রিক অ্যালকেন। এখানে কিন্তু চাক্রিক অ্যালকেন নাই, চাক্রিক অ্যারোন দিয়ে রাখছে, তার মানে এটা হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পরের কোন ধরনের সমাণু? ডাইমিথাইল ইথার আর ইথানল, এটা আমরা অনেকবার করছি, মনে আছে? এটা কোন সমাণু ছিল? ডাইমিথাইল ইথার আর হচ্ছে ইথানল, দুইটার কার্যকরী মূলক আলাদা না, এইটার জন্য সমানুতা হয়। একটাই হচ্ছে লাস্টে ওএইচ ছিল, আর একটার এই ওটাকে ভিতরে পুশ করে দিছিলাম আমরা, এরকম হয়ে গেছিল। তাহলে হচ্ছে এটা হচ্ছে কিরকম সমানুতা? কার্যকরী মূলক সমানুতা। ওকে, আচ্ছা তারপর নাইট্রেইল মূলকের কার্যকরী, নাইট্রেইল কার্যকরী মূলকের সংকেত কোনটা? নাইট্রেইলের কথা বলছে। নাইট্রেইল কি আমাদের মনে আছে? নাইট্রেইল কোনটা? সায়ানো বলে নাই কিন্তু, এখন নাইট্রেইল বলছে। নাইট্রেইল হচ্ছে ওই সায়ানো, ওই সায়ানো কোনটা ছিল? সায়ানাইড। তাহলে এইটা। এরপর ডেটলের প্রধান উপাদান কি? ডেটল হচ্ছে আমরা আগের ক্লাসে শিখছিলাম, আগের ক্লাসের আরো আগে মনে হয়। তো আরো আগে হচ্ছে ডেটল, তারপর হচ্ছে ওই TNT, এগুলোর সংকেত হচ্ছে আমরা দেখে আসছি। তো ডেটলেরটার জন্য হচ্ছে দেখা যাইতো যে নিচে দুই পাশে হচ্ছে CH3 থাকতো, একদম নিচে হইলো Cl থাকতো, আর তার উপরে হচ্ছে OH থাকতো। তো ফার্স্ট অফ অল এটার জন্য হচ্ছে তো একটা ফেনল ড্র করতে হবে। এই যে ফেনলের উপরে কি থাকতো? OH। তারপর নিচে হচ্ছে Cl, ফেনলের নিচে Cl, আর দুই পাশে হচ্ছে CH3, CH3। তাহলে এখন হচ্ছে এই যখন হচ্ছে ফেনলটা ড্র করছো, ফেনলটা ড্র করার পরে নাম্বার ওয়ান পজিশনে হচ্ছে অগ্রাধিকার কার বেশি? OH এর অগ্রাধিকার বেশি, তাই এখানে হচ্ছে নাম্বারিংটা 1 দিয়ে শুরু করবা। 1 দিয়ে শুরু করলে 2, 3, 4, 5, তো এভাবে হচ্ছে গেল। তাইলে হচ্ছে এখন 3 আর 5-এ হচ্ছে মিথাইল আছে, আর একে হচ্ছে OH আছে। OH-টা তো আমরা আলাদা করে ধরতেছি না, এটা নিয়েই হইলো ফেনল, তাই না? এই পুরোটা মিলে হচ্ছে ফেনল হয়। তো এই ফেনলের এখানে হচ্ছে এটা লাগছে। তা ফার্স্ট হচ্ছে ক্লোরো আসবে, ক্লোরো হচ্ছে 4 নাম্বার পজিশনে। তাহলে এটা হচ্ছে 4 ক্লোরো, হচ্ছে 4 ক্লোরো 3, 5 ডাইমিথাইল ফেনল। তাহলে হচ্ছে 4 ক্লোরো 3, 5 ডাইমিথাইল ফেনল। তাহলে এটা হচ্ছে 4 ক্লোরো 3, 5 ডাইমিথাইল ফেনল। ওকে, দুইটা মিথাইল দেখে ডাইমিথাইল। এরপর ডিনামাইট, ডিনামাইট তৈরিতে কোন যৌগটি ব্যবহার করা হয়? নাইট্রোগ্লিসারিন, সবার জানা আছে এখন।
তারপর কোনটা 1 ডিগ্রি অ্যামিন নয়? 1 ডিগ্রি হচ্ছে যেটার সাথে দেখা যাবে যে, আচ্ছা এটা এই কার্বনটার হয়েছে কি, এরকম ঝামেলা করলো কেন? আহ, আচ্ছা এখানে আমি আরেকটা কার্বন নিয়ে আসি, দাঁড়াও। হ্যাঁ, তো এখন এখানে হচ্ছে যেটা তুমি 1 ডিগ্রি না দেখবা, 1 ডিগ্রি না মানে হচ্ছে নাইট্রোজেনের সাথে একাধিক কার্বন লাগানো। দুইটা লাগানো থাকলে 2 ডিগ্রি হবে, আর যদি তিনটা লাগানো থাকে কার্বন তাহলে 3 ডিগ্রি হবে। এটা হচ্ছে 2 ডিগ্রির জন্য, আর এটা হচ্ছে 3 ডিগ্রির জন্য। তো এখন এখানে হচ্ছে নাইট্রোজেনের সাথে দেখো, নাইট্রোজেনের এক হাতে এই কার্বন লাগানো, আরেক হাতে হচ্ছে এইটা লাগানো। এটা একটা বাক্স না, বাক্সকে কি বলি আমরা? ওই ফিনাইল। তো ফিনাইলের এখানেও কিন্তু একটা কার্বন আছে, এই যেভাবে কার্বন গুলো হচ্ছে লাগানো। আমরা জাস্ট হার্ডি স্ট্রাকচার দেখে কার্বনটাকে বাস্তবিকভাবে দেখতে পারতেছি না, বাট এখানে কিন্তু কার্বন আছে। তো কার্বন আছে দেখে হচ্ছে তোমার মাথায় রাখতে হবে নাইট্রোজেনের এখানেও একটা কার্বন, এখানেও একটা কার্বন, এইভাবে হচ্ছে কাজ করতেছে জিনিসটা। আর এখানে হচ্ছে দেখো নাইট্রোজেনের এক মাথায় কার্বন আর দুই মাথায় হচ্ছে হাইড্রোজেন লাগানো। তারপর এখানেও দেখো নাইট্রোজেনের এক মাথায় কার্বন আর এক মাথায় হচ্ছে হাইড্রোজেন লাগানো। তারপর এখানেও দেখো যে নাইট্রোজেনের এক মাথায় কার্বন আর বাকি দুই মাথায় হচ্ছে হাইড্রোজেন লাগানো। তো এখানে হচ্ছে নাইট্রোজেনের এক মাথায় হাইড্রোজেন, এক মাথায় কার্বন আর এক মাথায় কার্বন, দুই মাথায় হচ্ছে কার্বন লাগানো, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে। তারপর ইউরিয়ার গঠনে H2NCO NH2 আছে, এটা কি? তো এখানে হচ্ছে দেখো এটার আসলে লাস্ট হইলো এই যে CO NH2 আছে। CO NH2 যখন থাকে তখন এটাকে আমরা অ্যামাইড বলি। তাহলে এটা হচ্ছে একটা অ্যামাইড হবে। ঠিক আছে, এটা একটা অ্যামাইড। তারপর দুটি এন্টিপডের ক্ষেত্রে সমাবর্তিত আলোর তল এর এখন এন্টিপড জিনিসটা কি এটা আমরা হচ্ছে একটু পরে শিখবো। ওইটা আমরা আগে শিখে আসি, তারপর হইলো এটা সলভ করতেছি। 10 নাম্বার পেজ, তো এটা পরে করি। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের শিখতে হবে অ্যানালাইজার বা পোলারাইজিং ফিল্টার কি জিনিস। তো অ্যানালাইজার বা পোলারাইজিং ফিল্টারের কাজ কি? পোলারাইজারের কাজটা হচ্ছে, তোমার কাছে মনে করো যে অনেক রকম মাধ্যম থেকে হচ্ছে আলো আসতেছে, বা অনেকগুলো তলে আলো আসতেছে ছড়ায় ছিটে। তো এভাবে মনে করো একটা আলো আসতেছে, এভাবে আরেকটা আলো আসতেছে। তো এখন এইটা আমি একটু ভালো মতো রিপ্রেজেন্টেশনটা দেখাই তোমাকে। ধরো যে তোমার কাছে হচ্ছে একটা তল আছে এরকম, এরকম একটা তলে হচ্ছে আলোটা হইলো আসতেছে। তো আলোটা যখন আসতেছে ও কিন্তু সবসময় একই তল থেকে আসে যে এরকম না, ওর তল অনেক রকম হইতে পারে। তো আমি ধরো যে একটা এক্সিস নিলাম এরকম রেড কালার দিয়ে। তো এটা দিয়ে হচ্ছে দেখো যে একবার আলো হচ্ছে এভাবে আসতেছে মনে করো। তো আলোর তরঙ্গ ধর্মের কথা আশা করি সবাই জানো এখানে। আর তারপর হচ্ছে মনে করো যে আরেকটা আলো হচ্ছে এইভাবে আসতেছে আরেকটা মাধ্যম থেকে। তারপর মনে করো যে আরেকটা মাধ্যম থেকে হচ্ছে আলো এইভাবে আসতেছে। এখন পোলারাইজারের কাজ কি? পোলারাইজারের কাজটা হচ্ছে আলো যেই মাধ্যম থেকেই আসুক না কেন, পোলারাইজারের কাজ হচ্ছে আলো যে মাধ্যম থেকেই আসুক না কেন, আলোটাকে কি করবে ও? আলোটাকে হচ্ছে ও একটা মাধ্যমে হচ্ছে নিয়ে যাবে। ঠিক আছে, আলোটাকে কি করবে ও? একটা মাধ্যমে হচ্ছে নিয়ে যাবে। আমি এটাকে একটু ফিল কালার দিয়ে দেই। এই যে এভাবে আসলো, তো এভাবে আসার পরে কি হবে? এখন এভাবে আসার পরে হচ্ছে দেখা যাবে যে ও যে মাধ্যমটায় পড়ছে এই মাধ্যম থেকে আবার সামনে হইলো এই, মানে যে মাধ্যমটা থেকে হচ্ছে আসছে, ও তো মনে করো যে অনেকগুলো জায়গা থেকে হচ্ছে আসতেছে বা অনেকগুলো তল দিয়ে আসতেছে। তো এখন এখানে হচ্ছে একই তলে নিতে হবে। তো একই তলে হচ্ছে সমান্তরাল করবে। তো পোলারাইজারটা কি করতেছে, এই যে আঁকা বাঁকা হয়ে আছে যে ওইটাকেও একটা স্ট্রেট লাইনে হচ্ছে নিয়ে আসবে। তো একটা স্ট্রেট লাইনে একটা তলে নিয়ে আসবে আর কি। তো আমি জিনিসটা আরেকবার একে দেখাই, একে দেখাইলে হচ্ছে ভালো বুঝবা। তাহলে এখানে হচ্ছে এই যে এরকম একটা মাধ্যমে থাকবে, তাহলে এখানে তিন ভাবে হচ্ছে আসতেছে দেখাইছি, জাস্ট একটা এমনি ভিজুয়ালাইজেশন দিছি। তো এই তিনটা মিলে হচ্ছে এখন দেখা যাবে যে একটা মাধ্যমে কনভার্টেড হবে বা একটা তল দিয়ে হচ্ছে আসবে, এরকম হচ্ছে। ঠিক আছে, তো এখন আসলেই কি এটা হয়েছে কিনা, এটা আমরা কাজটা করলাম কাকে দিয়ে? কাজটা করলাম হচ্ছে আমরা পোলারাইজারকে দিয়ে। পোলারাইজার হচ্ছে দেখা গেছে যে বিভিন্ন ধরনের তলে আছে এরকম আলোকে একটা তলে নিয়ে আসছে। তাহলে বিক্ষিপ্ত ভাবে ছড়ায় ছিটায় থাকা আলোগুলাকে হচ্ছে ও একটা তলে নিয়ে আসছে। তাহলে এই ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোটাকে একটা তলে নিয়ে এসে যে এই নিয়ে আসছে যে এটা হচ্ছে পোলারাইজার। ঠিক আছে, পোলারাইজার। তাহলে পোলারাইজার হচ্ছে এই বিক্ষিপ্ত আলোগুলাকে সাইজ করে ঠিকঠাক করে। তো এখন ঠিকঠাক হয়েছে কিনা এটাও তো কারো জাজ করা লাগবে। এই ঠিকঠাক হয়েছে কিনা এই জিনিসটা দেখা হচ্ছে, দেখা যায় এই জিনিসটাকে দেখে, এই জিনিসটা দেখে হচ্ছে অ্যানালাইজার। ঠিক আছে, ঠিকঠাক হয়েছে কিনা ওইটাকে দেখে, ওইটা দেখে হচ্ছে অ্যানালাইজার। তাইলে এটা হচ্ছে অ্যানালাইজারের কাজ।
অ্যানালাইজার কি করে? অ্যানালাইজার হচ্ছে চেক করে, অ্যানালাইজার চেক করে যে আলোগুলো আসলেই পোলারাইজড হয়েছে কিনা, মানে একটা মাধ্যমে আসছে কি। তো ধরো যে তোমার কাছে যে কোনো একটা লাইট বাল্ব আছে, তুমি এই লাইট বাল্বটাকে হচ্ছে জ্বালাইলা, ঠিক আছে, এই লাইট বাল্বটাকে কি করছো, জ্বালাইছো। তো এই লাইট বাল্বটাকে যখন জ্বালাবা তখন তো এখান থেকে আলো আসবে, এই যে আলো ছড়ায় যাচ্ছে। তো এখন আলো কিন্তু একটা তলে ছড়াচ্ছে না, আলো কিন্তু সব তলে ছড়াচ্ছে। তো বিক্ষিপ্ত ভাবে ছড়াচ্ছে, যে ওইটা হচ্ছে দেখবে যে এইভাবে করে আসলো, আসার পরে পোলারাইজারের উপর পড়লো। পোলারাইজারের কাজটা কি, যে ছড়ায় ছিটায় থাকা বিক্ষিপ্ত আলো যার উপর পড়ছে ওইটাকেও সাইজ করে একটা তলে নিয়ে আসবে। এই যে একটা তলে আছে না খালি এখন, এই দেখো খালি হচ্ছে একটা তলে আছে। আমি যেহেতু 2D দেখাচ্ছি তাই অত ভালো বুঝাইতে পারতেছি না, বাট তোমাকে যদি আমি 3D দেখাইতাম তখন তোমার কাছে মনে হইতো একটা এক্স আর ওয়াই তলে আছে, একটা ওয়াই আর জেড তলে আছে, একটা এক্স আর জেড তলে আছে। তো এরকম তিন তলের আলোকে হচ্ছে একটা তলে নিয়ে আসছে, এক্স ওয়াই তলে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? এই যে পোলারাইজার। পোলারাইজার হচ্ছে এই বিক্ষিপ্ত আলোগুলোকে একটা তলে নিয়ে আসছে। এই যে একটা তলে নিয়ে আসলো, যে একটা তলে নিয়ে আসার পরে অ্যানালাইজার চেক করলো যে আসলেই কি এটা একটা তলে আসছে কিনা। যদি দেখো যে এটা একটা তলে আসছে তখন বুঝতে পারবা যে এইটা হচ্ছে এক তলেই আছে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে তখন এখান থেকে বুঝতে পারলাম। তো এটার জন্য আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে যে তল সমবর্তিত আলো কি জিনিস। তো এখন তোমার একই তল আছে, যে এই যে এখানে আমরা দেখছিলাম প্রথমে যে আলাদা আলাদা তলে যাচ্ছিল, এইভাবে একটা যাচ্ছিল, তারপর এইভাবে একটা যাচ্ছিল, মানে সবগুলোর তল হচ্ছে আলাদা ছিল। ঠিক আছে, তো এখন একই তলে যখন থাকবে, একই তলে থাকলে, এই যে একই তলে একটা তলে আছে, একই তলে যখন আলোটা থাকবে, ওই একই তলে গতিশীল বা কম্পমান আলোকে তল সমবর্তিত আলো বলবো আমরা। ঠিক আছে, একটা তলে যদি থাকে। তো এখন এটা একটা তল, যে এটা বোঝানোর জন্য আমি তোমাকে আরেকটা রেফারেন্স দেই। এই যে এটা মনে করো তোমার একটা তল, এটা এটার মধ্যে আছে। তো ওর পাশেই মনে করো যে আরেকটা তল আছে, এই যে এটা হচ্ছে ওর পাশের তল। তোর পাশের তলে হচ্ছে আবার আরেকভাবে হচ্ছে আলো গেছে। তাহলে এখানে হচ্ছে দুইটার তল আলাদা, তাই না? এটা হচ্ছে এক পাশে, এটা হচ্ছে আরেক পাশে। তো দুইটার তল হচ্ছে আলাদা, তো দুইটা আলাদা তলে যদি যায় তখন কিন্তু এটার তল সমবর্তিত হবে না। যদি একটা তলেই যায় তখন হচ্ছে এটা তল সমবর্তিত হবে। আশা করি জিনিসটা ধরতে পারছো। তল সমবর্তিত কখন হচ্ছে তাইলে? যখন একই তলে আছে, একই তলে আলোটা গতিশীল, তখন এটা তল সমবর্তিত আলো। এখন আমরা আসি আলোক সক্রিয়তাটা কি। আলোক সক্রিয়তা হচ্ছে, আমরা আলোক সমানুতা নিয়ে এখন পড়াশোনা করতেছি। এই আলোক সমানুতার কেসে হচ্ছে দেখা যায়, তুমি যখন কাউকে পোলারাইজারের মধ্যে রেখে দিবা, রেখে দিয়ে যদি ওইটার মধ্যে একবর্ণী আলো, মানে একটা নির্দিষ্ট রঙের লাল রং বা হচ্ছে নীল রং, সবুজ রং, যে কোনো একবর্ণী আলো হচ্ছে তুমি পাস করাচ্ছ। তো এরকম একবর্ণী আলো পাস করানোর সময় আলোটা যদি ডান দিকে অথবা বাম দিকে হচ্ছে দিক পরিবর্তন করে, তখন এটাকে আমরা হচ্ছে আলোক সক্রিয় বলবো। আদারওয়াইজ যদি এটা দিক পরিবর্তন না করে, মানে ডাইরেকশন চেঞ্জ না করে, তখন এটাকে হচ্ছে আমরা আলোক নিষ্ক্রিয় বলবো। তাহলে এই আলোক সক্রিয়তাটা হচ্ছে আমরা কিভাবে দেখি ওইটা এখন দেখা যাক। আলোক সক্রিয়তাটা এখানেই দেখাই, দাঁড়াও। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি দুইটা বাক্স নিব। বাক্স নিলাম। বাক্স নেওয়ার পর হচ্ছে এটার মধ্যে লাইট পাস করাবো। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে একটা মাধ্যম থেকে, কোন একটা মিডিয়াম থেকে আমি লাইট পাস করাচ্ছি। তাহলে লাইটের জন্য হচ্ছে এই কালারটা নেই। তো এখান দিয়ে হচ্ছে লাইট আসতেছে। ঠিক আছে, লাইটটা আসতেছে। এখন এখানে হচ্ছে তোমার পোলারাইজার থাকবে এই জায়গায়। কে থাকবে? পোলারাইজার থাকবে। তাইলে এখানে হচ্ছে দুই জায়গাতে কি থাকবে? দুই জায়গাতেই হচ্ছে পোলারাইজার থাকতে হবে। তো পোলারাইজারটার জন্য হচ্ছে আমি আরেকটা কালার ইউজ করি, দাঁড়াও। এভাবে দিই। ওকে, হইলো। আর এটা হচ্ছে ফিল করে দেই। ঠিক আছে, আচ্ছা গেল। তো এখন পোলারাইজার দিয়ে যখন যাবে তখন দেখো এখানে বিক্ষিপ্ত আলো আছে, বিক্ষিপ্ত আলোটা হচ্ছে একটা তল দিয়ে যাবে, একটা তল দিয়ে যাচ্ছে। এই দেখো বিক্ষিপ্ত আলোটা একটা তল দিয়ে যাবে। ঠিক আছে, এই যে একটা তল দিয়ে যে গেল, এই একটা তল দিয়ে যখন নামছে, নামার পরে ওর ডাইরেকশন আইদার এদিকেই যাবে, অথবা আইদার হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে ডানে যেতে পারে অথবা বামে যেতে পারে। যদি ডাইরেকশনটা চেঞ্জ না হয়, মানে এটা দিক চেঞ্জ হয় নাই কিন্তু,
দিক চেঞ্জ না হইলে হচ্ছে এটা কি হবে, আলোক নিষ্ক্রিয় থাকবে। আর যদি দেখো দিক চেঞ্জ হয় তখন হচ্ছে এটা কি হবে, আলোক সক্রিয় হবে। এখন কে আলোক, মানে কার ক্ষেত্রে তুমি আলোক সমানুতাটা নির্ণয় করতেছো, যৌগের ক্ষেত্রে। তার মানে এটার ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো যৌগ আছে। তো এই যৌগটাই হচ্ছে আসলে তোমার এই আলোক সক্রিয়তা নির্ণয় করায় হেল্প করবে। ওই হচ্ছে অ্যাকচুয়ালি এই ডাইরেকশনটা চেঞ্জ করবে। আলোটা ওর মধ্যে যখন পড়বে তখন ও হচ্ছে ডাইরেকশনটা চেঞ্জ করায় দিবে আলোর। ঠিক আছে, তাহলে এই যে এখানে যে যৌগটা আছে এটাও কালার করে দেই। এই তো। তো এখন এখানে হচ্ছে দেখো এই যৌগের মধ্যে যখন আসছে, এটা হচ্ছে আমার যৌগ, এখানেও এটা হচ্ছে আমার যৌগ। তো এই যে যোগের মধ্যে যখন পড়ছে, পড়ার পরে ডাইরেকশন চেঞ্জ হয় নাই। চেঞ্জ না হওয়া মানে কিন্তু ও আলোকে রেসপন্ড করতেছে না, মানে যৌগটার মধ্যে আলোটা রেসপন্ড করতেছে না। যদি আলোটা রেসপন্ড করতো, আলোটা বেঁকে যেত, তাইলে আমরা বলতে পারতাম আলো এখানে বাঁকায় গেছে। বাঁকায় গেলে হচ্ছে তখন ওইটা আলোক সক্রিয়। আর যদি না বাঁকায় তখন হচ্ছে এটা আলোক নিষ্ক্রিয়। তাহলে যোগ বাঁকায় নাই, তাহলে হচ্ছে এটা আলোক নিষ্ক্রিয়, মানে যোগের মধ্যে আলোটা বাঁকায় নাই দেখে এটা আলোক নিষ্ক্রিয়। আর এখানে দেখো আলোটা কিন্তু বাঁকা হয়ে গেছে, তাই যৌগটা হচ্ছে আলোক সক্রিয়। তাইলে আশা করি জিনিসটা এখন ধরা গেছে, কোনটা আলোক নিষ্ক্রিয় কোনটা আলোক সক্রিয়। এখন যখন এটা ডান দিকে বাঁকাবে, ডান দিকে বাঁকাইলে হচ্ছে আমরা এটাকে ডি বলি, ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। আর বাম দিকে যখন যাবে তখন হচ্ছে আমরা এ এ এল দেই, এল দিয়ে হচ্ছে ল্যাভ রোটেটরি। ঠিক আছে, ল্যাভ রোটেটরি। তো এখন ওইটা আমরা ধীরে ধীরে দেখবো, সামনে আরো আসতেছে আমাদের, ওগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে দেখবো। কোনটা ডেক্সট্রো কোনটা লাইভো এই জিনিসটা হচ্ছে আমরা এখনই দেখতেছি। তার আগে হচ্ছে আমরা একটু দেখে আসি যে আলোক সমানুতা কি জিনিস। এখন যে সমস্ত যৌগ তল সমবর্তিত আলোর দিক পরিবর্তন করতে পারে তাদের আলোক সক্রিয় যৌগ বলে। তাইলে এই যে তল সমবর্তিত আলো যেটা, মানে হচ্ছে একই তল থেকে যে আলোটা আসতেছে, ওই একই তলের মধ্যে যে আলো রশ্মিটা আছে, এই আলো রশ্মিটা যখন তোমার জৈব যৌগের মধ্যে আসতেছে, তোমার ওই জৈব যৌগ যদি ওইটার ডাইরেকশনটা চেঞ্জ করে দিতে পারে, তখন হচ্ছে এটা আলোক সক্রিয় যৌগ। আর যদি দেখো যে তোমার জৈব যৌগটা ওইটার ডাইরেকশনটা চেঞ্জ করতে পারতেছে না, মানে ওইটা একদম সোজাসুজি পড়ছিল, একদম সোজাসুজি যাচ্ছে, তখন এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় যৌগ। তো আলোক সক্রিয় যৌগের একটি আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট দুটা কনফিগারেশন যদি সমবর্তিত আলোর তলকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ও বিপরীত ঘড়ির কাঁটার দিকে ও বিপরীত দিকে আবর্তন করে, তখন তাদেরকে আলোক সমাণু বলে। তো এই হিচিবিচি হিব্রু ভাষায় কি বলছে আসলে, এটা আসলে বলছে যে দেখো এখানে আলোক সক্রিয় যৌগের একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট দুটা কনফিগারেশন যদি সমবর্তিত আলোর তলকে ঘড়ির কাঁটার দিকের বিপরীত দিকে আবর্তন করে। তো এখন এই যে ফার্স্ট অফ অল তোমার এইটা দেখে হচ্ছে মনে হইতেছে যে এখানে আসলে বলছেটা কি, তাই না? এরকম মনে হওয়া কিন্তু আসলে স্বাভাবিক। তো এখন এখানে কি বলছে এটা আমরা এখন দেখব। এখন হচ্ছে আমরা দেখি, ফার্স্ট অফ অল হচ্ছে তোমার কাছে যে কোনো একটা যৌগ আছে, মনে করো, মনে করো যে তোমার কাছে হচ্ছে একটা ল্যাকটিক অ্যাসিড আছে। ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম, মাঝখানে একটা সি থাকবে, এক পাশে ওএইচ আর এক পাশে হাইড্রোজেন, নিচে হইলো CH3, আর উপরে হচ্ছে সি ডাবল এইচ, এভাবে দিবা। তাহলে এই যে নিচে CH3 উপরে সি ডাবল এইচ, এটা মনে রাখলেই হবে। আর এক পাশে ওইচ এক পাশে হাইড্রোজেন। তো এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এখন তোমার হচ্ছে চিন্তা করা লাগবে সি ডাবল এইচ এর কোন পাশে ওইচটা আসছে। ঠিক আছে, প্রথমে সি ডাবল এইচ চিন্তা করবা, তারপর ওইচ, তারপর CH3 এবং ফাইনালি হাইড্রোজেন। এরপর হচ্ছে তুমি পজিশন গুলা দিবা, এখানে এক নম্বরে হচ্ছে সি ডাবল এইচ, তারপর দুই হচ্ছে ওএইচ, তারপর তিন হচ্ছে CH3, তারপর চার হচ্ছে হাইড্রোজেন। এভাবে হচ্ছে পজিশনটা যাবে, কিসের পজিশন, ঘূর্ণনের পজিশন, মানে রোটেশন। তাহলে রোটেশনটা কোন দিক থেকে কোন দিকে হবে, সি ডাবল এইচ থেকে ওএইচ এর দিকে, ওএইচ থেকে CH3 দিকে, তারপর CH3 থেকে হাইড্রোজেনের দিকে, এভাবে হচ্ছে এটা ঘুরতে থাকবে। তাহলে দেখছো এটা হচ্ছে এই ডান দিকে যাচ্ছে, তাই না? বাম থেকে ডানে যাচ্ছে, এই বাম থেকে ডানে মানে ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে, ওই ঘড়ির কাঁটার দিকে হচ্ছে ঘুরলে এটাকে আমরা কি বলবো, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হচ্ছে এটাকে আমরা ডেক্সট্রো রোটেটরি বলবো। ডেক্সট্রো, ঠিক আছে, ডেক্সট্রো। তাইলে এটা ল্যাকটিক অ্যাসিড ডেক্সট্রো রোটেটরি, ডি বসাইলাম এখানে। আর এটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, তাই এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। ওকে। আর এটা যে ঘূর্ণনটা হয়, ঘূর্ণনটা কিভাবে হয় ওইটার মেকানিজম আমি এখনই দেখাচ্ছি। আমি তার আগে এল ল্যাকটিক অ্যাসিডটা লিখে আসি। তো এখন এখানে হচ্ছে তুমি দেখো সি ডাবল এইচ এর ডান দিকে ঘুরাইছিলা, তাহলে যদি তুমি বাম দিকে ঘুরাইতে চাও তাহলে ওইচটা বামে নিয়ে যাইতে হবে। তারপর এখানে আবার CH3 আর এখানে হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখন দেখো আবার সি ডাবল এইচ এর পরে OH এ আসলো, OH আসার পর এখানে যাবে, তারপর এইভাবে যাবে, এভাবে ঘুরতে থাকবে। তো এভাবে যখন ঘুরবে তখন এটা হচ্ছে, দেখো বাম থেকে এখন হচ্ছে ডান থেকে বামে যাচ্ছে, ডান থেকে বামে, ডান থেকে বামে এভাবে ঘুরতেছে। এই ঘূর্ণনটাকে হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, এল মানে ল্যাভিও রোটেটরি বলে, ঠিক আছে, লাইভো রোটেটরি।
তাইলে হচ্ছে এটা, ওইটার জন্য আমরা এল দেই, আর এটার যৌগটার নাম হচ্ছে হবে এল ল্যাকটিক অ্যাসিড। এখন এখানে হচ্ছে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনটা ক্লকওয়াইজ আর কোনটা এন্টি ক্লকওয়াইজ। তো এখন এখানে হচ্ছে দেখো ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে, ঘড়ির কাঁটা হচ্ছে দেখা যায় যে এই যে এইভাবে ঘুরতেছে, তাই না, এই দিক দিয়ে হচ্ছে আসতেছে। তাহলে তুমি যখন ডি দিবা, ডিটা হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে, এলটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ হচ্ছে। এই তো আবার তাহলে হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখান দিয়ে হইলো আলোটা আসবে, এখান দিয়ে আলোটা হচ্ছে আসতেছে। তো আলোটা আসার পরে হচ্ছে এই যে পোলারাইজারটা যে আছে, পোলারাইজার সবগুলো আলোকে একই তলে পাঠিয়ে দিবে। তাহলে এখানে হচ্ছে এই যে পোলারাইজারটা আছে। পোলারাইজারটা যে আছে, পোলারাইজার কি করবে, এই যে আঁকা বাঁকা যত আলো আছে সবগুলোকে হচ্ছে একই দিকে পাঠিয়ে দিবে। তাহলে একই দিকে পাঠাইলে হচ্ছে ধরো যে এরকম হচ্ছে, এভাবে হচ্ছে আসতেছে। তো এভাবে আসার পরে হচ্ছে দেখা যাবে যে এইটা আইদার ডান দিকে যাবে অথবা বাম দিকে যাবে, যদি হচ্ছে এটা আর কি আলোক সক্রিয় হয়। তো এখন আমরা যে এই যৌগ দুইটা দেখলাম, এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড। তাহলে এগুলো হচ্ছে আলোক সক্রিয়, যদি এখানে হচ্ছে তোমার ডি ল্যাকটিক অ্যাসিড থাকে, তখন কি হবে, এটা ডান দিকে হচ্ছে রোটেট হয়ে যাবে। তাইলে এটা যখন ডান দিকে রোটেট হয়ে যাবে, তখন হচ্ছে এটা কি হইতেছে, ডি ল্যাকটিক অ্যাসিড হচ্ছে। আর যখন হচ্ছে এটা বাম দিকে রোটেট হয়ে যাচ্ছে, এই যে বাম দিকে হচ্ছে রোটেশনটা হচ্ছে, তখন এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে বাম দিকে হইতে পারে, আর একটা হচ্ছে ডান দিকে হইতে পারে। তো এখন রোটেশনটা হচ্ছে যখন তোমার বাম দিকে হচ্ছে, তখন হইলো কি হইতেছে, এল ল্যাকটিক। এক মিনিট, ভুল করছি মনে হয়, না ঠিকই আছে। তো এখন একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে এল। ঠিক আছে, তো ডান দিকে হচ্ছে দেখবা যে তোমার ডান দিকে ঘুরতেছে, তাই না, ডান দিকে ঘুরছে এটা। তো ডান দিকে ঘুরলে হচ্ছে তখন কি হইতেছে, ডি ল্যাকটিক অ্যাসিড। ডান দিকে যখন যাচ্ছে, বাম থেকে ডান, বাম থেকে ডান। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ডান দিকে যখন যাচ্ছে, যে ডান দিকে ওয়েজটা আছে, তো এই ডান দিকে গেলে হচ্ছে দেখা যায় ডি ল্যাকটিক অ্যাসিড। আর যখন এই যে সি ডাবল এইচ এর বাম দিকে ওয়েজ থাকে, তখন হচ্ছে এটা লেফটে আছে, তো এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, তো এখন এখানে লেফটে মানে হচ্ছে বামে আছে। তো এখন এখানে হচ্ছে দেখো যে তুমি যখন পোলারাইজার দিচ্ছ, এখানে মনে করো যে তোমার ল্যাকটিক অ্যাসিড আছে, এই জায়গায় ল্যাকটিক অ্যাসিড আছে, এবং দুই ধরনের ল্যাকটিক অ্যাসিডই আছে, এল ল্যাকটিক অ্যাসিড হোক বা ডি ল্যাকটিক অ্যাসিড হোক, যে কোনো একটা থাকতে পারে। তো এখন এখান থেকে হচ্ছে তুমি যখন আলোটা দিবা, এই যে আলোটা হচ্ছে পোলারাইজারে গিয়ে একটা তলে চলে আসলো, একটা তল দিয়ে গিয়ে হচ্ছে এটার পরে যখন এই যৌগের মধ্যে যাবে, যৌগটা আলোটাকে বাঁকায় দিবে। যদি দেখো যে ডান দিকে বাম দিকে বাঁকায় দেয়, এই যে বাম দিকে লাল কালি দিয়ে হচ্ছে আমি দেখাইছি বাঁকায় দিছে যে, তো বাম দিকে মনে করো থিটা কোণে বাঁকায় দিল। এখন বাম দিকে বাঁকায়কে বাম দিকে বেঁকে যায় হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, ওইটা এলটা আসছে হচ্ছে লাইভো থেকে, লাইভো রোটেটরি। তাহলে এলটা আসছে হচ্ছে লাইভো, লাইভো যেটা দিয়ে হচ্ছে আসলে বামে সরে যাচ্ছে এটা বোঝায়। আর ডিটা আসছে হচ্ছে ডেক্সট্রো থেকে, ডেক্সট্রো দিয়ে হচ্ছে বুঝাচ্ছে ডানে সরে যাচ্ছে এমন। তো এখন লাইভো দিয়ে হচ্ছে বুঝাচ্ছে এটা বামে সরে গেছে, আর ডেক্সট্রো দিয়ে বুঝাচ্ছে হচ্ছে ডানে সরে গেছে। ঠিক আছে, তাই বুঝতে পারছো কখন ডি হবে আর কখন এল হবে। আশা করি জিনিসটা তাহলে বোঝা গেছে। আর এটা হচ্ছে দেখবা যে ক্লকওয়াইজ হচ্ছে একটা, আর একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ হচ্ছে। তো এখন এই যে এই ঘূর্ণনটা যে আছে ডির ক্ষেত্রে, ডির ক্ষেত্রে যে ঘূর্ণনটা, এটা হচ্ছে তুমি দেখতে পারতেছো যে এই জায়গায় যখন আমরা দেখি, এখানে দেখলে তোমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। বাট অ্যাকচুয়ালি যখন হচ্ছে আমরা রিয়েল লাইফ রিপ্রেজেন্টেশনটা দেখব, রিয়েল লাইফ রিপ্রেজেন্টেশনটাই দেখার ক্ষেত্রে হচ্ছে তুমি যখন এই যে মিডল পয়েন্টটা থেকে নিবা, এই মিডল পয়েন্টটা থেকে বা এই যে মিডল এক্সিসটা থেকে হচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে যে এন্টি ক্লকওয়াইজ হয়ে ঘুরতেছে, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ হয়ে ঘুরতেছে। ঠিক আছে, বাট তুমি যখন হচ্ছে যোগের মধ্যে মানে যোগের যে ইয়েটা আছে আণবিক সংকেত, এই আণবিক সংকেতের মধ্যে হচ্ছে দেখবা, বা গাঠনিক সংকেত, এই গাঠনিক সংকেতের মধ্যে দেখলে হচ্ছে দেখবা যে এইটা হচ্ছে আসলে ক্লকওয়াইজ যাচ্ছে, ডিটা যেটা আছে এটা ক্লকওয়াইজ যাচ্ছে, আর এল যেটা আছে এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ এরকম মনে হচ্ছে। বাট তুমি যখন রিয়েল লাইফ রিপ্রেজেন্টেশনটা দেখবা, তখন ডিটা হচ্ছে এই যে এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে, আর এলটা হচ্ছে ক্লকওয়াইজ যাচ্ছে। বাট তুমি যদি গুগলে দেখো, গুগলে কিন্তু এইটার কথাই বলবে, গুগলে কার কথা বলবে, এইটার কথাই বলবে, যে এখানে হচ্ছে ডিটা হইলো এই এন্টি, ডিটা হচ্ছে কি বলে এটাকে ক্লকওয়াইজ, আর এলটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, ওইরকম হচ্ছে চিন্তা হিসাব আসে। বাট তোমার হচ্ছে এখন এই জিনিসটা লাগবে না যে কোনটা ক্লকওয়াইজ কোনটা এন্টি ক্লকওয়াইজ। তোমার জাস্ট এই যে যখন গাঠনিক সংকেত থাকবে তখন কিভাবে ধরবা, আর আণবিক সংকেত থাকলে কিভাবে করবা, এই জিনিসটা হচ্ছে জানতে হবে। ইভেন তোমার এই যে পোলারাইজার নিয়ে যে এত হিসাব ক্যাচাল দেখাইলাম, এগুলাও আসে না নর্মালি।
তো নর্মালি যেটা আসে ওইটা হচ্ছে এটা ডিগ্রি কত, এইটা হইলো তোমার এমসিকিউ তো অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে এল যেটা ওইটা কত ডিগ্রিতে বাঁকে, মানে এই যে থিটাটার মান কত, থিটার ভ্যালুটা কত ডিগ্রি আর এই থিটার ভ্যালুটা কত ডিগ্রি, এইটা হচ্ছে তোমার কাছে জিজ্ঞাসা করতে পারে। তাহলে এল ল্যাকটিক অ্যাসিডের জন্য কত, এল হচ্ছে দেখা যায় এই যে বামে সরে যায় যখন, তখন হচ্ছে আমরা নেগেটিভ দিয়ে হইলো হিসাব করি। তাহলে যখন এই যে বামে সরে যাচ্ছে তখন এটাকে আমরা কি করি, নেগেটিভ দেই। তাহলে এটা হচ্ছে দেখা যায় -2.24 ডিগ্রি। আর ডিটা হচ্ছে ডানে সরে যাচ্ছে তখন হচ্ছে আমরা পজিটিভ দেই, পজিটিভ দিয়ে হচ্ছে আমরা বলি যে -2.24 ডিগ্রি। তো এখন এখানে আরেকটা জিনিস তোমার খেয়াল করতে হবে যে এটা আমরা কেন প্লাস দিলাম, এটা কেন মাইনাস দিলাম। তাহলে ডিটা রিয়েল লাইফের এক্সপ্লেনেশনটা দেখো, রিয়েল লাইফে হচ্ছে আমরা কি দেখতেছি যে এখান থেকে হচ্ছে এই মিডল এক্সিসটা থেকে ডিটা হচ্ছে ক্লকওয়াইজ গেছে না এন্টি ক্লকওয়াইজ গেছে। যদি আমরা দেখি যে এখানে এই সংকেতের মধ্যে হচ্ছে এটা ক্লকওয়াইজ দেখাচ্ছে, মানে গাঠনিক সংকেত যেটা, বাট রিয়েল লাইফে যে ঘূর্ণনটা হয়েছে লাইটের, লাইটের ঘূর্ণনটা হচ্ছে দেখা যায় যে আলোটা কোন দিকে ঘুরছে, আলোটা কি ক্লকওয়াইজ গেছে নাকি এন্টি ক্লকওয়াইজ গেছে। আলোটা হচ্ছে দেখা যায় যে এইটা কি হয়েছে, এন্টি ক্লকওয়াইজ গেছে। আর দেখতেছো যে এখানে ডি ক্ষেত্রে এন্টি ক্লকওয়াইজ গেছে। আমরা এন্টি ক্লকওয়াইজ কোনটাকে পজিটিভ হিসাব করি না, যখন দেখবা যে তুমি হচ্ছে এই যে ক্লকওয়াইজ কোন হিসাব করতেছো, ক্লকওয়াইজ কোনটা এই ঘড়ির কাঁটার মতো যাচ্ছে, তাই না, ঘড়ির কাঁটার মতো হচ্ছে এত ডিগ্রি যদি যায় তখন এটাই যে -30 ডিগ্রি হবে হিসাব করা হয়। আর যখন তুমি হচ্ছে যে দিক থেকে এন্টি ক্লকওয়াইজ যাচ্ছ, এন্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি গেলে হচ্ছে এটা +90 ডিগ্রি হয়। তাহলে যখন হচ্ছে তুমি ডিটাকে হিসাব করবে হবে, ডিটা যদি তুমি এন্টি ক্লকওয়াইজ হিসাব করো ঘড়ির কাঁটার বিপরীতে, তখন এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু পাবে। আর যখন হচ্ছে তুমি এটাকে ঘড়ির কাঁটার বিপরীতে না নিয়ে ঘড়ির কাঁটার দিকে হিসাব করবা, এলটা যেভাবে করছি, তখন এটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু পাবে। এখন তাহলে বুঝতে পারতেছি আশা করি আমরা ডিটা কেন পজিটিভ, কারণ ডিটা আমরা এন্টি ক্লকওয়াইজ নিতেছি। এলটা কেন নেগেটিভ, কারণ এলটা হচ্ছে আমরা ঘড়ির কাঁটার দিকে নিতেছি, ঠিক আছে, বা ক্লকওয়াইজ নিচ্ছি। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে কাইরাল কার্বন কি, এরপরে আমরা এটাই আসি। যদি কোনো জৈব যৌগের কোনো কার্বন পরমাণুর সাথে চারটা মূলক যে যুক্ত হবে এটা ভিন্ন ভিন্ন মূলক হয়ে থাকে, তবে ওই কার্বন পরমাণুকে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলা হয়। তো এখন এই যে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন যেটা আছে এটার একটা এক্সাম্পল হচ্ছে আমরা দেখে আসি যে কাইরাল কার্বন আসলে কেমন হইতে পারে। তো কাইরাল কার্বন জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, তোমার মাঝখানে হচ্ছে একটা কার্বন থাকবে, কার্বনটা আমি ইয়েলো কালার দিয়ে দেই। এই যে এটা হচ্ছে আমার মাঝখানের কার্বন ধরো। তো এই কার্বনের হচ্ছে কয়টা হাত থাকবে, প্রত্যেকটা জৈব যৌগতে আমরা জানি যে কার্বনের যোজনী হচ্ছে 4। তো এখন এখানে এই কার্বনের হচ্ছে দেখবা যে চারটা হাতে 4জন লাগানো থাকবে। তাহলে এক হাতে মনে করো বি, এক হাতে এ, এক হাতে সি আর এক হাতে ডি। তাহলে এখন তুমি চিন্তা করো তো প্রত্যেকটা হাতে কিন্তু আলাদা আলাদা জিনিস লাগানো। তো এইভাবে প্রত্যেকটা হাতে যদি আলাদা আলাদা জিনিস লাগানো থাকে তখন এই মাঝখানের কার্বনটাকে কি বলা হয়, তখন এই মাঝখানের কার্বনটাকেই হচ্ছে আমরা বলি কাইরাল কার্বন। তাইলে মাঝখানেরটাকে আমরা হচ্ছে বলি কাইরাল কার্বন। তো এখন এখানে হচ্ছে যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, এই কার্বনটা হচ্ছে এখানে লাগানো আছে আর চার হাতে চারটা জিনিস লাগানো। এখন যদি এমন হয় যে কার্বন লাগানো আছে এইটার দুই হাতে হচ্ছে, এক হাতে মনে করো CH3 লাগানো, এক হাতে মনে করো যে ব্রোমিন লাগানো, আবার আরেকটাই হচ্ছে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড দিয়ে হচ্ছে CH2 লাগানো, এই যে ডাবল বন্ডে হচ্ছে CH2 লাগানো। তো এখন এখানে কিন্তু আর সিঙ্গেল বন্ড নাই, এখানে হচ্ছে এটা ডাবল বন্ড হয়ে গেছে, এই যে ডাবল বন্ড হয়ে গেছে যে। এখন আমরা জানি যে জৈব যৌগে নরমালি কার্বনের চারটা হাত থাকা লাগে। এখন আমরা কাইরাল কার্বনটা যখন দেখছি, কাইরাল কার্বনে কিন্তু চারটা হাতে চারটা আলাদা জিনিস ছিল। এখানে কি চারটা হাতে চারটা আলাদা জিনিস আছে? নাই। তো তাহলে আমরা বলতে পারি যে এইটা আসলে কাইরাল কার্বন হয় নাই। কাইরাল কার্বন না যেটা ওইটাকে বলা হয় একাইরাল কার্বন, মানে কাইরাল কার্বন না, এটাকে আমরা একটু ফ্যান্সি ভাষায় বলতেছি। তো এখন এখানে তোমাকে যদি বলা হয় যে কাইরাল কার্বনের সংকরণ কি বলো, তাহলে হচ্ছে তুমি কিভাবে বলবা, দেখবা যে চারটা হাতে লাগানো আছে, মিথেনের মতো না স্ট্রাকচার, মিথেনেরও চারটা হাতে হচ্ছে চারটা হাইড্রোজেন লাগানো থাকে, এই যে একটা হাইড্রোজেন, দুইটা, তিনটা, চারটা, সব সিঙ্গেল বন্ড। এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এগুলো থাকলে কোন সংকরণ হয়? sp3 সংকরণ। ঠিক আছে, sp3 সংকরণ হচ্ছে। এগুলো আমরা কোথায় পড়ে আসছি, চ্যাপ্টার 3-তে, ওই ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3-তে। ওইটা যদি কেউ ভুলে যাও তাহলে ওইটা পড়ে আসবে, সংকলনের ক্লাসটা করলেই হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে দেখো এই কার্বন কার্বন দুইটার মধ্যে কি ডাবল বন্ড আছে। তো ডাবল বন্ড থাকলে তখন প্রত্যেকটা কার্বনকে আমরা কি বলি, যে এই দুইটা কার্বনে ডাবল বন্ড আছে তাদের প্রত্যেককে হচ্ছে কোন সংকরণ বলা হয়, sp2 সংকরণ বলা হয়। ঠিক আছে, আর যদি ট্রিপল বন্ড থাকতো তাহলে sp সংকরণ। তো এখন এখানে হচ্ছে দেখো যে তোমার হচ্ছে তাহলে ইয়ে কয়টা, মানে শর্ত কয়টা কাইরাল কার্বন হওয়ার জন্য? কাইরাল কার্বন হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা। তাহলে শর্ত দুইটা কি কি?
শর্ত দুইটার মধ্যে প্রথম শর্ত হচ্ছে sp3 সংকরায়ন হইতে হবে। নাইলে কিন্তু এটা, এই যে এটা যেমন কাইরাল কার্বন হয় না sp3 না হওয়ার জন্য, sp3 হইলে হচ্ছে কাইরাল কার্বন হওয়াটা ইজি। তাহলে sp3 সংকরায়ন হইতে হবে। তারপরে আর কি শর্ত আছে? আরেকটা শর্ত হচ্ছে চারটা মূলকই ভিন্ন হইতে হবে, চারটি ভিন্ন মূলক। গেল। যাওয়ার পর হচ্ছে আমরা এখন আসো দেখি যে আলোক সমানুতার শর্ত। আলোক সমানুতার শর্ত কি? যৌগটিতে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে, যৌগটিকে আলোক সক্রিয় হতে হবে, সমবর্তিত আলোর তলকে ডানে বা বামে ঘোরানোর ক্ষমতা থাকতে হবে, পরস্পরের অপরস্থাপনীয় হবে। তো এখন আলোক সমানুতাটা কিরকম? আলোক সমানুতাটা হচ্ছে এটাকে একটাকে আরেকটার উপর বসানো যাবে না, এরকম হবে। তো এখন আমরা একটা দেখে আসছিলাম না, মনে আছে? ওই যে কার্বনের এক পাশে OH, এক পাশে হাইড্রোজেন, এক পাশে সি ডাবল এইচ, আর এক পাশে হচ্ছে CH3। ওই যে ল্যাকটিক অ্যাসিডের কথাই বলতেছি। তো এখন এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। এই যে ডান দিকে যাচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, মানে সি ডাবল এইচ এর ডান দিকে OH। আমরা তো এখন আসলে কোনো সংকেত দেখে হচ্ছে বলতে পারবো না যে আলো এখানে পড়ে কি ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে। আমাদের ওইটা হচ্ছে রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে দেখতে হবে, রিয়েল লাইফে টেস্ট করে দেখা। বাট তুমি যদি একটা গাঠনিক সংকেত দেখে হচ্ছে এটা কি আসলে ডি নাকি এল এটা বুঝতে চাও, তোমার হচ্ছে OH-টা সি ডাবল এইচ এর কোন পাশে আছে ওইটা দেখতে হবে। তারপর হচ্ছে এখানে দেখো সি, এখানে হচ্ছে OH, এই জায়গায় COOH, এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে CH3। তো এখন এটার হচ্ছে বাম দিকে আছে, তাইলে এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে ডি। তো এখন এরকম কেসে হচ্ছে আলোক সমানুতার ক্ষেত্রে শর্তটা কি? কাইরাল কার্বন হইতে হবে। তাহলে দেখো তো এখানে কাইরাল কার্বন আছে কিনা, এই কার্বনের চার হাতে চারটা আলাদা আলাদা জিনিস আছে। তাহলে অবভিয়াসলি এটা কাইরাল কার্বন। কাইরাল কার্বনে হচ্ছে আমরা যে স্টার চিহ্ন দিই, ঠিক আছে? কাইরাল কার্বনে কি এই যে স্টার চিহ্নটা দিতে হয়, ঠিক আছে? এটা কার জন্য? এটা হচ্ছে কাইরাল কার্বনের জন্য। তারপর হচ্ছে এখানেও দেখো এই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন জিনিস, তাহলে এটা হচ্ছে কাইরাল কার্বন। আর যৌগটাকে আলোক সক্রিয় হতে হবে। তার মানে তুমি যখন একটা পাত্রকে নিবা, পাত্রে এই যে পোলারাইজড করা আলো পাঠাবা, এই যে এখানে হচ্ছে এই আলো পাঠাচ্ছ, আলোটা হচ্ছে পোলারাইজ করা, পোলারাইজ করা দেখে হচ্ছে দেখা যাচ্ছে যে একদিকে যাচ্ছে। একদিকে যাওয়ার পরে হচ্ছে দেখা যাবে যে যৌগের মধ্যে যখন যাবে, যৌগে যাওয়ার পরে হইলো এটা দিক বদলাবে, আইদার এই দিকে যাবে নাইলে এই দিকে যাবে। তার মানে হচ্ছে দিক বাঁকা করে ফেলবে। তাহলে এই যে এই দিক বাঁকা করে ফেলতেছে, যে এই দিক বাঁকা করে ফেলাটা কি? এই দিক বাঁকা করে ফেলাটাকে আমরা বলি আলোক সক্রিয়তা। তাহলে এই যে আলোক সক্রিয়তাটা হচ্ছে দেখা যাবে। তাহলে আলোক সক্রিয়তাটা দেখা যাচ্ছে। আর এই আলোক সক্রিয়তার কারণে হচ্ছে দেখা যাবে যে এই যে সমবর্তিত আলোটা যে আসছে, এটাকে আইদার ও ডান দিকে ঘুরাবে অথবা বাম দিকে ঘুরাবে। তারপর দেখো একটাকে কিন্তু তুমি আরেকটার উপর বসাইতে পারবা না, ওকে কি তুমি ওর উপর বসাইলে হবে? তখন দেখো একদিকে এইচ আছে ওইদিকে OH চলে যাচ্ছে, আর একদিকে OH আছে ওইদিকে এইচ চলে যাচ্ছে। তাই ওইখানে হচ্ছে করা, এই কাজটা হচ্ছে করা যাবে না, পরস্পরের অপরস্থাপনীয় হবে। যদি একটাকে আরেকটার উপর বসাইতে পারো তাহলে ওইটা আসলে সমানও হয় না, একই জিনিস হয়ে গেছে, ঠিক আছে? আর এই যে এই উপরিস্থাপনীয় যেটা, এটা হচ্ছে এই অউপরিস্থাপনীয় যেটা, এটাকে ইংরেজিতে আমরা বলি নন সুপার ইম্পোজেবল। তারপর হচ্ছে গ্লাইসিন আলোক নিষ্ক্রিয় হলেও অ্যালানিন আলোক সক্রিয় কেন? তো গ্লাইসিন নামের একটা যৌগ হচ্ছে তোমাকে বলছে আলোক নিষ্ক্রিয়, কিন্তু অ্যালানিন নামের একটা যৌগ আলোক সক্রিয়। এখন ধরো যে এটা তোমার বুয়েটের পরীক্ষায় যখন আসছে তুমি এটা পারো না, তো তোমার হচ্ছে গ্লাইসিনের সংকেতও জানো না, অ্যালানিনের সংকেতও জানো না, কিন্তু তুমি একটা জিনিস জানবা, সেটা হচ্ছে আলোক সক্রিয় হয় শুধুমাত্র হচ্ছে দেখা যায় যে ফার্স্টের কেসটাই থাকে কাইরাল কার্বন থাকতে হবে। তাহলে আলোক সমানুতা কেন হয়? আলোক সমানুতা হয় হচ্ছে দেখা যায়, বা আলোক সক্রিয়তা কেন হয় মানে আলোক সক্রিয় কেন হয় একটা জিনিস, কারণ হচ্ছে ওইটার মধ্যে দেখা যায় যে কাইরাল কার্বন থাকে, অর্থাৎ যে কার্বন থাকে ওই কার্বনের চারপাশে হচ্ছে চারটা আলাদা আলাদা জিনিস থাকে। তো আমরা ফার্স্ট অফ অল গ্লাইসিনের জন্য এটা দেখবো। তুমি যদি খালি এটা লিখে দাও যে গ্লাইসিন আলোক নিষ্ক্রিয় কারণ ওর কাইরাল কার্বন নাই, আর অ্যালানিন আলোক সক্রিয় কারণ ওর কাইরাল কার্বন আছে, তাইলেও দেখবা তোমার নাম্বার দিতেছে। ফুল নাম্বার তো আর দিবে না, কারণ তুমি গ্লাইসিন অ্যালানিনের সংকেত লিখতে পারো নাই। বাট তুমি যদি খালি এই কথাটা বলতে পারো তাইলে দেখবা তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছে। তাইলে হচ্ছে সি, সি দেওয়ার পরে হচ্ছে এই যে চারটা হাত, এটা হচ্ছে গ্লাইসিন। এই যে সি দেওয়ার পরে হচ্ছে চারটা হাত, এটা হচ্ছে অ্যালানিন। কিন্তু এই চারটা হাতে কি, এটা তো আমি বলি নাই। চারটা হাতে সি ডান পাশে হচ্ছে তুমি সি ডাবল এইচ দাও, এখানেও ডান পাশে তুমি সি ডাবল এইচ দাও। তারপর হচ্ছে দেখো এই উপরে হচ্ছে তুমি হাইড্রোজেন দাও, উপরে হাইড্রোজেন দিছো, পারফেক্ট। তারপর নিচে NH2 দাও, নিচে NH2 দাও, দিছো, পারফেক্ট। তো এখন এখানে হচ্ছে একটা জায়গায় হাইড্রোজেন থাকবে, এই যে দুইটা একই হয়ে গেল। আরেকটা জায়গায় হাইড্রোজেন বাদ দিয়ে আরেকটা আছে CH3, এটা আসলো। তো এখন এইটা হচ্ছে আমাদের গ্লাইসিন আর এটা হচ্ছে আমাদের অ্যালানিন। তাহলে কোনটা গ্লাইসিন? যেখানে হচ্ছে এই যে হাইড্রোজেন দুইটা,
এবং এখানে হচ্ছে দেখো প্রত্যেকেই আলাদা, তার মানে এটা একটা কাইরাল কার্বন এবং এটা হচ্ছে আমাদের অ্যালানিন। তাইলে এটা হচ্ছে অ্যালানিন। ওকে, গেল। তো এটার পরে হচ্ছে আমরা আসি, এরপরে আমরা কিছু এমনি এক্সাম্পল দেখব যে ডি সমাণু কিভাবে হয় আর এল সমাণু কিভাবে হয়। ঠিক আছে, তো এক্সাম্পল দেখতে তো আশা করি কারো কোনো সমস্যা নাই বা আপত্তি নাই। তো এক্সাম্পল গুলো আসলে আমরা দেখে আসি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একদম আগের জিনিসটা থেকে হচ্ছে শুরু করি আবার, যে কিভাবে করে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি হয় আর কিভাবে করে হচ্ছে ল্যাভো রোটেটরি হয়। ডেক্সট্রো রোটেটরিটা হচ্ছে দেখা যায় যে ক্লকওয়াইজ হয় ইউজুয়ালি। ক্লকওয়াইজ হয় হচ্ছে বলতে আমরা যখন গাঠনিক সংকেতটা দেখি তখন ক্লকওয়াইজ দেখা যায়। আর লেভোরোটেটরি যখন আমরা গাঠনিক সংকেতটা দেখি, গাঠনিক সংকেতটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ দেখা যায়। যেমন আমরা এই মাত্র যে এক্সাম্পলটা দেখলাম, ওই যে ওই ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের জন্য হচ্ছে এই CH3 ছিল নিচে আর উপরে COOH ছিল। তারপর হচ্ছে এল এর জন্য হইলো সির এই পাশে হচ্ছে এইচ ছিল, আর এই পাশে কি ছিল, এই পাশে আরেকটা ছিল, এই পাশে ওইচ ছিল, এই যে উল্টা আর কি। তারপর উপরে হচ্ছে COOH ছিল এবং নিচে হচ্ছে CH3 ছিল। ঠিক আছে, এখন হচ্ছে এটার মধ্যে দেখো যে তুমি ডি সমাণু আর এল সমাণু কিন্তু এটা যখন তুমি একটা পাত্রের মধ্যে যোগে ফেলছো তারপর আলোটা কোন দিকে বাঁকাইছে ওইটার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, বাট তুমি এই সংকেত দেখে হচ্ছে বলতে পারো, এই সংকেত দেখে তুমি বলতে পারো যে সি ডাবল এইচ এর ডান পাশে ওইচ আছে, আর এখানে বলতে পারো সি ডাবল এইচ এর বাম পাশে ওইচ আছে। তো ডান পাশে ওইচ দেখে হচ্ছে এটা ডেক্সট্রো রোটেটরি বা হচ্ছে ডি সমাণু, এটার হচ্ছে বাম পাশে আছে দেখে হইলো এটা এল সমাণু বা লেভো রোটেটরি। ওকে, তো এখন ডি সমানুটা কোন দিকে যাচ্ছে দেখো তো এদিকে, তাহলে এটা ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তাহলে ডি সমানুটা হচ্ছে আমরা ক্লকওয়াইজ বলতেছি, এটা কিসের সাপেক্ষে বলতেছি, গাঠনিক সংকেত দেখে। তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ। তারপর এটা কি এন্টি ক্লকওয়াইজ। ঠিক গাঠনিক বলাটাও ঠিক না, এটা বলতে পারি আমরা 3D স্ট্রাকচার দেখে হইলো বলতেছি। ঠিক আছে, আর এটা হচ্ছে আসে ডেক্সট্রো রোটেটরি থেকে, আর লাইভো রোটেটরি থেকে হচ্ছে এলটা আসে। আর ডেক্সট্রোটা আসছে হচ্ছে ডেক্সটার শব্দ থেকে, ডেক্সটার মানে হচ্ছে রাইট। তাহলে ডি সমাণু যেটা এটা আসছে থেকে ডেক্সটার থেকে, ডেক্সটার মানে রাইট। আর লাইভোটা আসছে হচ্ছে লেইভাস থেকে, LAEVUS, এই লাইভাস, লাইভাস অর্থ হচ্ছে লেফট। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো রাইট আর লেফটের কনসেপ্টটা কিভাবে আসতেছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা করি, আরেকটা এটা একটু ট্রিকি হবে। ঠিক আছে, এটা প্রথমবারে পারা উচিত না, মানে পারার কথা না, পারা উচিত না বলাটা ঠিক না, বাট পারার কথা না। এই যে সির এই পাশে হচ্ছে ওইচ, তারপর এই পাশে হচ্ছে COOH। এখন এই উপরে হচ্ছে হাইড্রোজেন আর নিচে হচ্ছে CH3। তাইলে এখন তোমার হচ্ছে এখানে দেখাইতে হবে যে এটা ঘূর্ণনটা কিভাবে হচ্ছে বা ঘুরতেছে কিভাবে। তো আমরা তো আগে জানতাম যে COOH এর ডান দিকে ওয়েজ বা বাম দিকে ওয়েজ পাবো, তো এইভাবে হচ্ছে ঘুরাইতে হবে। তো এখন এখানে হচ্ছে দেখো ওয়েজটা কিন্তু তুমি COOH এর বামে বা ডানে পাও নাই, এখন তুমি HCH3 পাইছো। তো এখন এই জায়গায় হচ্ছে দেখা যায় যে এরকম কেসে কি করি আমরা, এরকম কেসে হচ্ছে প্রথমে COOH এর পজিশনটা হচ্ছে আমরা এক ধরে নেই, এইটা হচ্ছে নাম্বার ওয়ান। তারপরে এখান থেকে ঘুরে হচ্ছে কার কাছে যাবে, ওইচ এর কাছে যাবে, ওইচ হচ্ছে নাম্বার টু। ওইচ থেকে ঘুরে কার কাছে যাবে, CH3 কাছে যাবে, CH হচ্ছে নাম্বার থ্রি, হাইড্রোজেন হচ্ছে নাম্বার ফোর। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন দেখো এক থেকে দুইয়ে যাওয়ার পথে সবচেয়ে ছোট কে পড়ে, তিন নাকি চার? সবচেয়ে ছোট পড়ে তিন, তাই আমরা তিন হয়ে যাব। ঠিক আছে, তাইলে হচ্ছে এখানে সব থেকে এই চার আর তিনের মধ্যে ছোট যেহেতু তিন, তাই আমাদের রোটেশনটা হচ্ছে এভাবে হবে। এরপর দুইয়ের পরে কে আসবে, দুইয়ের পরে হচ্ছে তিন, এরপর তিনের পরে হচ্ছে চার। তাহলে রোটেশনটা কোন দিকে গেল, ঘড়ির কাঁটার বিপরীতে। তাইলে হচ্ছে এখানে রোটেশনটা হচ্ছে আমার এন্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে বুঝতে পারছি এন্টি ক্লকওয়াইজটা কিভাবে হচ্ছে। আচ্ছা, তাহলে অল ক্লিয়ার। তারপরে হচ্ছে আমরা আসি এনানসিওমারে। এনানসিওমার কাকে বলা হয়? ঠিক আছে, এখানে হচ্ছে আমরা আসতেছি এখন। তো এনানসিওমার জিনিসটা কি এটা হচ্ছে আমরা বুঝতে চাচ্ছি। যেই আলোক সমানুদয় সমবর্তিত আলোর তলকে একই মাত্রায় একই আবর্তন কোণে পরস্পর বিপরীত দিকে আবর্তন করে তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে। এদেরকে এনানসিওমর্ফ, এন্টিপড বা এন্টিমারও বলা হয়। এন্টিপড নিয়ে আমাদের একটা এমসিকিউ আমরা স্কিপ করে আসছিলাম, এটা মনে রেখো। তারপর এই ধরনের আলোক সক্রিয়তাকে এনানসিওমারিজমও বলা হয়। যেমন ডি ল্যাকটিক অ্যাসিড, এ ল্যাকটিক অ্যাসিড এক সমতলীয় আলোক তলকে 2.24 ডিগ্রি কোণে যথাক্রমে ডানে আর বামে হচ্ছে আবর্তন করে। ঠিক আছে, তাহলে ডিটা হচ্ছে দেখা যায় ডানে করে আর এলটা হচ্ছে দেখা যায় বামে করে।
তো এখন এখানে হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিডের যে আবর্তন মাত্রা এটা হচ্ছে, সরি ডি ল্যাকটিক অ্যাসিডের যে আবর্তন মাত্রা এটা হচ্ছে +2.24 ডিগ্রি আমরা দেখে আসছি। আর এল ল্যাকটিক অ্যাসিডের জন্য হচ্ছে এটা -2.24। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই দুইটাকে হচ্ছে আমরা পরস্পরের এনানসিওমার বলতেছি। তো এনানসিওমারের মেকানিজমটা আসলে কিরকম? এনানসিওমারের মেকানিজমটা হচ্ছে অনেকটা এরকম আর কি, যে তোমার কাছে আবার যে কোনো একটা পাত্র নাও, আবার একটা পাত্র নিলা, পাত্রের উপর মনে করো তোমার হচ্ছে পোলারাইজার আছে, এই পোলারাইজ করে হচ্ছে আলোটাকে একই তলে পাঠাইলা, একই তলে পাঠাই দিলা। হ্যাঁ, তাহলে এই যে পাঠাইলা, যে পাঠানোর পর হচ্ছে দেখবা যে এইটা হইলো আইদার এইদিকে বাঁকবে অথবা এইদিকে বাঁকবে। এখন যদি এমন হয় যে এটা দুই দিকেই বাঁকতেছে, মানে হচ্ছে এটার মধ্যে হইলো দেখবা যে একটা হচ্ছে এল আছে আর একটা হচ্ছে ডি আছে, তার মানে হচ্ছে একই যৌগ তুমি যে নিতেছো এই যৌগ হচ্ছে আসলে দুইটা যৌগের মিক্সচার। এই যৌগের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে 50% এল, আবার 50% হচ্ছে দেখা যাচ্ছে ডি। তাহলে ধরো যে 50% এল সমানু আছে, তো এই এল সমানুর জন্য এটা কতটুক বাঁকবে? এটা হচ্ছে দেখা যাবে যে মাইনাস, মাইনাস কত ডিগ্রি, মাইনাস মাইনাস কত ডিগ্রি হয়, মাইনাস হচ্ছে দেখা যায় যে 2.24 ডিগ্রি, -2.24 ডিগ্রি। আর ডি এর জন্য হচ্ছে +242 ডিগ্রি। ঠিক আছে, তো এখন দেখো তো এই মাইনাস আর প্লাস কি একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিবে না? এই মাইনাসটা হচ্ছে উল্টা দিকে ঘুরতেছে, আবার প্লাসটা উল্টা দিকে ঘুরতেছে, সমানভাবে ঘুরতেছে। তো সমানভাবে যখন ঘুরে তখন দেখবা যে একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়। এবং এটা যে নেট ঘূর্ণনটা হয়, নেট ঘূর্ণনটা মনে করো যে তুমি হচ্ছে কাউকে 80 ডিগ্রি কোণে বাম দিকে টানতেছো, আবার কেউ ওকে 80 ডিগ্রি কোণে ডান দিকে টানতেছে। তাইলে হচ্ছে দেখো দুইজনের টানই যেহেতু সমান, তাই কেউ কিন্তু কাউকে নিতে পারবে না। তো এখন এভাবে করে হচ্ছে দেখা যায় যে শেষমেশ হচ্ছে আসলে কি করা হয়, আসলে হচ্ছে দেখা যায় যে এনানসিওমারের কেসে দেখা যায় এটা কি হয়, এটা শেষে হইলো স্থির হয়ে থাকে, মানে আলোক নিষ্ক্রিয় হয়ে থাকে, আলোক সক্রিয় কিন্তু হইতে পারে না। আলোক সক্রিয় হইতে পারে না কেন? কারণ দুইটা হচ্ছে দুই দিকেই যাইতে চায়, দুই দিকেই যখন যাইতে চায় একটা আরেকটাকে হইলো বসায় রাখে, কেউ অন্য কোনো দিকে যাইতে পারে না। এটা হচ্ছে এনানসিওমার। তাহলে এনানসিওমার হচ্ছে, তাহলে আমরা কি করতেছি এখন, এখন হচ্ছে আমরা সংকেত দিয়ে দেখতেছি। সংকেত হচ্ছে এই যে সি, এখানে হচ্ছে ওএইচ, এখানে হাইড্রোজেন, এখানে COOH, এখানে হচ্ছে CH3। এটা হচ্ছে আমাদের এই দিক দিয়ে আসছে, তাহলে হচ্ছে এটা ডি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড। আবার আরেকটা আছে, এটা হচ্ছে এই যে COOH, সি, সি, তারপর হচ্ছে এখানে ওএইচ ছিল, আর এই জায়গায় হচ্ছে CH3। এটা হচ্ছে আমাদের এল ল্যাকটিক অ্যাসিড। জিনিসটা হচ্ছে আমি একটা বুঝাই, যে এইটা হচ্ছে ঘুরতেছে মনে করো যে এই দিকে, আর এটা ঘুরতেছে এই দিকে। দুইটা যেহেতু দুই দিকে ঘুরতেছে তাই নেট যে ঘূর্ণনটা আছে সেই নেট ঘূর্ণনটা হচ্ছে জিরো হইতেছে। ঠিক আছে, তাহলে নেট ঘূর্ণনটা কি জিরো হচ্ছে। এই হুম, তো এনানসিওমার হচ্ছে আসলে আর কিছুই না, দুইটা জ্যামিতিক সমাণু হবে, বা আলোক সমাণু হবে, জ্যামিতিক বলতেছি। দুইটা আলোক সমাণু হবে, এবং আলোক সমাণুগুলোর মধ্যে হচ্ছে একটা দেখবে যে ডেক্সট্রো রোটেটরি আর একটা হচ্ছে লাইভো রোটেটরি, মানে একটা ডান দিকে ঘুরবে এবং একটা হচ্ছে বাম দিকে ঘুরবে। এবং ঘোরার মধ্যে কথা হচ্ছে এটাই, যে দুইটা একই পরিমাণ ঘুরবে এবং দুইটা একই হবে আসলে। এই যে দুইটা কিন্তু সমানু হচ্ছে এবং দুইটা একই পরিমাণ ঘুরতেছে। একটা মনে করো যে 10 ডিগ্রি যদি ডানে ঘুরে আর একটা 10 ডিগ্রি বামে ঘুরবে, তার মানে একটা +10 ডিগ্রি আর একটা -10 ডিগ্রি, তাহলে প্লাস আর মাইনাস মিলে কি জিরো হচ্ছে। তাই হচ্ছে এটা কিন্তু আসলে নেট কোনো ঘূর্ণন হচ্ছেই না, মানে এটা আসলে কোনো ঘুরতেছে না, একটা আরেকটার ঘোড়াকে থামায় দিচ্ছে। এই একটা আরেকটার ঘোড়াকে যেহেতু থামায় দিচ্ছে, তাই এটা আমাদের মনে হয় আলোক নিষ্ক্রিয় যৌগ। তাইলে এখন আমরা ওই আগের এমসিকিউ যেটা ছিল আমাদের 10 নম্বর স্লাইডে ছিল মনে হয়, এই যে দুইটা এন্টিপডের ক্ষেত্রে সমবর্তিত আলোর তলের। তো এখন এখানে এন্টিপড মানেই হচ্ছে এনানসিওমার। তাইলে এই দুইটা, এই এনানসিওমার যোগের ক্ষেত্রে হচ্ছে আবর্তন কোণ এক হবে আর দিক ভিন্ন হবে, তাই না? কোণ কিন্তু এক হবে, আবর্তন কোণ এক, আর হচ্ছে দিক ভিন্ন। তাহলে একটা হচ্ছে দেখা যায় ডানে ঘুরতেছে, একটা বামে ঘুরতেছে, এটাই। তারপর হচ্ছে আমরা যাই এর পরে, এরপর হচ্ছে এই এনানসিওমারের মতো আরো কয়েকটা বিশেষ যৌগ আছে। তো এনানসিওমার তো আমরা একটা দেখলাম, এরপর রেসিমিক মিশ্রণ, মেসো যৌগ, মেসো আচ্ছা মেসো যৌগ, মেসো দুইবার ফেলে দিছি, এটা একটা ডায়াস্টেরিওমার হওয়ার কথা।
ডায়াস্টেরিওমার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে আমরা এই চারটা নিয়ে পড়াশোনা করব, সামনের ইয়েতে আসতেছে এগুলা। ঠিক আছে, তো তার আগে হচ্ছে আমরা একটা জিনিস দেখে আসি। এটা হচ্ছে এনানসিওমার নিয়ে। তো এনানসিওমারের জন্য হচ্ছে ধরো যে তোমার কাছে হচ্ছে একটা পাত্র আছে, একটা পাত্র নিলা, র্যান্ডম একটা পাত্র নিলাম। এই পাত্র নেওয়ার পরে হচ্ছে এই পাত্রের মধ্যে মনে করো কোনো যৌগ আছে, যে কোনো একটা যৌগ নাও এখন। এই যে এই যৌগটা যে নিলা, এই যৌগের কেসে হচ্ছে এই যে এখন এখানে হচ্ছে ধরো যে তোমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে হচ্ছে যে যৌগগুলো আছে, মানে যে যৌগ বা মিক্সচারটা আছে, এইটার মধ্যে হচ্ছে দেখবা যে যখন আলোক সমবর্তী তল দিচ্ছ, ধরো যে চার ধরনের যৌগ আছে। তো এই চার ধরনের যৌগের জন্য হচ্ছে একটার যে রোটেশন, এই রোটেশনটা হচ্ছে পিছে ধরো -69 ডিগ্রি। আর এটার মনে মনে করো যে সামনে যেটা আছে, এই যে বেগুনি কালার, এটা এটার জন্য হচ্ছে +80 ডিগ্রি। তারপর হচ্ছে মনে করো যে এই যে পিছে গেছে, যে এই পিছে যেটা গেছে এইটার জন্য হচ্ছে ধরো যে -10 ডিগ্রি। আর সামনে যেটা আসছে এটার জন্য ধরো যে +10 ডিগ্রি। তো এখন এখানে হচ্ছে এইটা ধরো যে এ, এইটা হচ্ছে বি, এইটা হইলো সি, এইটা হচ্ছে ডি। তাহলে এখানে এনানসিওমার কোন দুইটা? এনানসিওমার হচ্ছে যাদের এই যে মান সেম বাট ডাইরেকশনটা আলাদা, এই যে এ আর বি, এই দুইটা হচ্ছে এনানসিওমার হবে। কারণ এটা হচ্ছে এই যে -10 +10, এই দুইটা হইলো এনানসিওমার। বাকিগুলা কিন্তু জ্যামিতিক সমাণু, জ্যামিতিক বলতেছি বারবার, আলোক সমাণু, কিন্তু ওইটা কি এনানসিওমার না। তো জ্যামিতিক কোনটা আর আলোক কোনটা এটা তো নিশ্চয়ই বুঝো। জ্যামিতিক হচ্ছে সিস আর ট্রান্স, যেটা ওইটা হচ্ছে জ্যামিতিক সমাণু। আর আলোক সমাণু হচ্ছে আমরা এখন যেটা পড়তেছি, এই যে এনানসিওমার, ডায়াস্টেরিওমার, তারপর রেসিমিক মিশ্রণ পড়বো সামনে, এটার পরে হচ্ছে মেসোযৌগ পড়বো। তো এগুলো হচ্ছে আমাদের আর কি এই জ্যামিতিক সমাণু, আলোক সমানুতা, আল্লাহ বারবার কেন এটা বলতেছি, এগুলো হচ্ছে আলোক সমানুতা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে এনানসিওমার। তাহলে মাথায় রাখবা এনানসিওমারের কেসে হচ্ছে সেম অ্যামাউন্ট থাকবে, জাস্ট ডাইরেকশনটা অপোজিট হবে। আশা করি তাহলে বুঝা গেছে। এখন হচ্ছে এটার পরে আমরা আসি রেসিমিক মিশ্রণে। ঠিক আছে, রেসিমিক মিশ্রণের কেসে কি দেখা যায়? রেসিমিক মিশ্রণের কেসে হচ্ছে দেখা যায় যে তোমার কাছে দুইটা এনানসিওমার থাকবে, দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণ, মানে একটা যদি 1 মোল হয় আরেকটাও 1 মোল হবে। তো দুইটা এনানসিওমারের এই 1 মোল থাকলে হচ্ছে তখন ওইটা হচ্ছে রেসিমিক মিশ্রণ হয়। ঠিক আছে, তাহলে দুইটা এনানসিওমার এক সমতলীয় আলোর তলকে সমান কৌণিক দূরত্বে বিপরীত দিকে ঘোরায়, তাই ডি সমাণু এল সমাণু সমমোলার মিশ্রণ পরস্পরের বিপরীত ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট করে থাকে। এখন এই ডি সমাণু আর এল সমাণুর মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। কিরকম মিশ্রণকে? 1 মোলার মিশ্রণকে। ঠিক আছে, মানে সমমোলার মিশ্রণকে। তাহলে এই ডি সমাণু আর এল সমাণুর সমমোলার মিশ্রণকে হচ্ছে দেখা যায় যে আমরা রেসিমিক মিশ্রণ বলতেছি। তাহলে এটা হবে হচ্ছে সমমোলার মিশ্রণ, সমমোলার মিশ্রণকে হচ্ছে রেসিমিক মিশ্রণ বলা হয়। আর এই যে প্রসেসটা, রেসিমিক মিশ্রণ করার প্রসেসটাকে রেসিমিকরণ বলা হয়। তো ডি ল্যাকটিক অ্যাসিড এল ল্যাকটিক অ্যাসিডের যে সমমোলার মিশ্রণ, এইটা হচ্ছে একটা রেসিমিক মিশ্রণ হবে। তো এখন এখানে একটা ফিগার দিছি, ওইটা দেখার দরকার নেই, একটা ইজি ফিগার দেখি আমরা। তো ধরো যে এখানে হচ্ছে তোমার কাছে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে হচ্ছে তোমার কাছে হইলো এনানসিওমার আছে, মানে দুইটা হচ্ছে আলোক সমাণু আছে। এই যে এবার ঠিকঠাক বলছে, আলোক সমাণু। তাহলে এখন এই যে এখানে হচ্ছে দুইটা আলোক সমাণু আছে। ঠিক আছে, একটা আলোক সমাণু হচ্ছে এইদিকে ঘুরছে, আর একটা হচ্ছে এইদিকে ঘুরছে, মানে দুইটার ঘূর্ণনের ডাইরেকশনটা আলাদা। একটা +10 ডিগ্রিতে, সরি -10 ডিগ্রিতে, -10 ডিগ্রিতে ঘুরছে, আর একটা হচ্ছে +10 ডিগ্রিতে ঘুরছে। তো এবার ঘুরলে হচ্ছে দেখো যে এই দিকেরটা হচ্ছে এল, এটা আমরা ধরে নিলাম যে এই দিকে হইলো আছে এল ল্যাকটিক অ্যাসিড, এবং এটা হচ্ছে 1 মোল আছে। তাহলে 1 মোল এল ল্যাকটিক অ্যাসিড আছে আমার কাছে, এল ল্যাকটিক অ্যাসিড। এবং এইদিকে হচ্ছে 1 মোল ডি ল্যাকটিক অ্যাসিড আছে। ঠিক আছে, তো এখন এই যে দেখো এখানে হইলো এটা এইদিকেও -10 ডিগ্রি, এদিকেও +10 ডিগ্রি, তাহলে আলটিমেটলি এটা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে না? তাহলে আলটিমেটলি কিন্তু এটা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, কারণ যেহেতু দুই দিকেই সেম। তার মানে আসলে একটা একটাকে কি করে দিবে, একটা একটাকে ক্যান্সেল আউট করে দিবে, এইটা আর এইটা দুইটা দুইটাকে কি করে দিবে, ক্যান্সেল আউট করে দিবে, যেহেতু দুইটাই সেম। এখন এইটা কিন্তু আমরা এনানসিওমারই দেখতেছি, জাস্ট এখানে একটা স্পেসিফিক বিষয় হচ্ছে দুইটা সমমোলার হচ্ছে। তাহলে যখন এই এনানসিওমারটা সমমোলার হয় তখন এটা কি হয়, এই যে সমমোলার হইলে হচ্ছে এটা রেসিমিক মিশ্রণ হয়। তাহলে বুঝতে পারছি রেসিমিক মিশ্রণটা কি, এনানসিওমারটা যখন সমমোলার হচ্ছে। তারপর হচ্ছে রেসিমিক মিশ্রণের বৈশিষ্ট্যগুলো দেখবা, দুইটা আলোক সক্রিয় যৌগের সমমোলার সমপরিমাণের মিশ্রণ দেখে আসছি আমরা।
তারপরে এটা হচ্ছে প্লাস মাইনাস ডিএল দ্বারা প্রকাশ করা হয়, ওই যে ডি আর এল দিয়েছি আমরা, আর প্লাস মাইনাস ডিএল। তারপরে হচ্ছে এটা আলোক নিষ্ক্রিয়, আর এটার হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মূল এনানসিওমার থেকে হচ্ছে ভিন্ন হয়। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মূল এনানসিওমার থেকে হচ্ছে এটা অন্যরকম হবে। তো এটার হচ্ছে ওই যে 1 মোলার এই পরিমাণটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, দেখছো না? তো এই পরিমাণটা যেহেতু চেঞ্জ হয়েছে, এই জন্য আসলে আমরা দেখতেছি যে এইটার যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কটা এটা হচ্ছে মূল এননসিওমার থেকে হচ্ছে ভিন্ন হবে। তারপর একে হচ্ছে আমরা আলাদা করতে পারি। ঠিক আছে, এই যে তোমার যে 1 মোল ডি ল্যাকটিক অ্যাসিড আছে আর 1 মোল এল ল্যাকটিক অ্যাসিড আছে, এটাকে আলাদা করা সম্ভব। তারপর হচ্ছে এর আবর্তনটা, এই যে রোটেশনটা কিন্তু আসলে জিরো হইতেছে, তাই না? রোটেশন থাকতেছে না। এটা হচ্ছে এই যে রোটেশন, এইদিকে -10 এইদিকে +10, তাহলে দুইটা মিলে কি একটা ক্যান্সেল করে দিবে, তাই কোনো রোটেশন থাকবে না। ওকে, এখন হচ্ছে মেসোযোগ আমরা দেখি। মেসোযোগে হচ্ছে যে সকল যৌগের দুই অংশের গঠনের সিমিলারিটির কারণে নিজেই নিজের দর্পণ প্রতিবিম্ব হিসেবে কাজ করে এবং একাংশের আবর্তন মাত্রা অপর অংশের আবর্তন মাত্রাকে প্রশমিত করে দেয়, তাদেরকে মেসোযোগও বলে। তাহলে এখন দেখো যে দুই অংশের গঠনের সিমিলারিটি, তাহলে হচ্ছে এটার উপরে একটা পার্ট থাকবে, নিচে একটা পার্ট থাকবে। দুইটা হচ্ছে দেখবা যে একটা আরেকটার আয়নার মতো কাজ করতেছে। যখন একটা একটা আয়নার মতো কাজ করবে তখন এটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব বলি আমরা। এই দর্পণ প্রতিবিম্ব হিসেবে কাজ করতেছে এবং একটা যে ঘূর্ণন ওইটা আরেকটা ঘূর্ণনটাকে হচ্ছে ক্যান্সেল করে দিবে। এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে আসি। এই এক্সাম্পলটার জন্য হচ্ছে আমরা ইউজ করব টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড আমরা কিভাবে লিখি, 4টা কার্বন ফার্স্ট হচ্ছে উপরে নিচে দিয়ে দিবা। এই যে এভাবে করে হচ্ছে 4টা কার্বন বসায় দাও। বসাইছো, বসানোর পরে উপরেরটা সি ডাবল এইচ বানাও, নিচেরটাও সি ডাবল এইচ বানাও। তারপর হচ্ছে এদিক দিয়ে দুইটা ওইচ বের করে দাও, এরপর এদিক দিয়ে দুইটা এইচ বের করে দাও। এখন তুমি যদি এই মাঝ বরাবর হইলো একটা দাগ টানো, এই যে মাঝ বরাবর একটা দাগ টানলাম আমি, তাহলে এখন দেখো তো এই দাগের এই পাশে যেটা আছে এই পাশে ওইটাই আছে না? তো এখন এখানে হচ্ছে রোটেশনটা দেখো, এখানে সি ডাবল এইচ এর পরে ওইচটা এইভাবে আসছে, আর এখানে সি ডাবল এইচ এর পরে ওইচটা এইভাবে আসছে। তাহলে এটা মনে করো যে 60 ডিগ্রি, ঠিক আছে? আর এইটা রোটেশনটা মনে করো -60 ডিগ্রি। যদি এরকম হয় যে এটা হচ্ছে যে +60 ডিগ্রি আর -60 ডিগ্রি, তাহলে আলটিমেটলি রোটেশনটা কত হচ্ছে, 0 ডিগ্রি হচ্ছে। তাই এটা কিন্তু আসলে নেট ঘূর্ণনটা কত হবে, বা নেট রোটেশনটা 0 ডিগ্রি হচ্ছে, এটা আশা করি বুঝতে পারছো। তো এখানেও দেখো নেট ঘূর্ণনটা এইভাবেই 0 ডিগ্রি হচ্ছে, তার মানে মেসো যৌগটাও কি আলোক নিষ্ক্রিয় হবে। যেহেতু এর ঘূর্ণন নাই তাই এটাও কি হবে, আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা আলোক সক্রিয় কোনটা পাইলাম? ওই যে ডি আর এল যেটা দেখছি, এই ডি হচ্ছে দেখা যাচ্ছে এত ডিগ্রিতে বাঁকছে, এল এত ডিগ্রিতে বাঁকছে। ওই জিনিসটা হচ্ছে আমরা বলতে পারছিলাম যে এটা আসলে আলোক সমাণু হচ্ছে, যে এনানসিওমারের কেসে যেটা দেখছি। এখন এনানসিওমার কিন্তু আসলে আলোক সক্রিয় হয় নাই, তাই না? এনানসিওমার কি আলোক নিষ্ক্রিয় হয়ে গেছিল। আলোক নিষ্ক্রিয় হয়েছিল কারণ হচ্ছে দেখা গেছে যে এইটাও হচ্ছে একই দিকে ঘুরতেছে, এটাও একই দিকে ঘুরতেছে। একটা একটা ক্যান্সেল আউট করে দিছিল, ক্যান্সেল আউট করে দেওয়ার কারণে এনানসিওমারটা কি আলোক নিষ্ক্রিয় ছিল। তাহলে আলোক সক্রিয় কোনটা? আলোক সক্রিয় হচ্ছে আমরা দেখছিলাম যে জাস্ট হচ্ছে যদি শুধু ডি থাকে অথবা শুধু এল থাকে, অথবা ডি আর এল যেটা আছে মানে ডান দিকে আর বাম দিকে ঘোরাটা যদি সেম না হয়, সেম না হইলে তখন ওইটাকে হচ্ছে আমরা বলতে পারবো যে এইটা আসলে আলোক সক্রিয় হচ্ছে। ঠিক আছে, ধরো যে তোমার এইদিকে হইলো -60 ডিগ্রি গেছে এবং এইদিকে হচ্ছে তোমার +69 ডিগ্রি গেছে। তাহলে হচ্ছে দেখো তোমার কিন্তু আসলে নেট ঘূর্ণন 0 হচ্ছে না, +9 ডিগ্রি হচ্ছে, তার মানে তখন এটা কিন্তু আসলে আলোক নিষ্ক্রিয় থাকবে। বুঝতে পারছি জিনিসটা? ওকে, আশা করি তাহলে এটা ধরা গেছে। আচ্ছা, তখন এটার পরে হচ্ছে আমরা আসি যে এখানে কয়টা কাইরাল কার্বন আছে। ঠিক আছে, কাইরাল কার্বন আছে কিভাবে, এইটা আমরা কিভাবে বুঝতে পারতেছি যে কয়টা কাইরাল কার্বন আছে? কয়টা কাইরাল কার্বন আছে এটা বোঝার সিস্টেমটা কি? বোঝার সিস্টেমটা দেখার জন্য হচ্ছে তোমার ফার্স্ট অফ অল এই দেখো যে আমাদের টার্টারিক অ্যাসিডের কথা বলতেছে এখনো। এখানেও হচ্ছে সি ডাবল এইচ ছিল, তারপর এদিকে হচ্ছে ওএইচ, এদিকে ওএইচ, আর এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে এইচ। তো এখন আমি হচ্ছে ফার্স্ট অফ অল এই কার্বনটাকে নিয়ে চিন্তা করতেছি, মাঝখানে কার্বনটাকে নিয়ে। মাঝখানে কার্বনটা যদি কাইরাল কার্বন চিন্তা করি, তাহলে দেখো ওর এইখানে একটা হাত আছে, এইখানে একটা হাত আছে, এখানে একটা হাতে আরেকটা জিনিস লাগানো, এবং লাস্টলি ফাইনালি যে হাতটা আছে ওইটা একটা বড় এরকম কিছু একটা লাগানো আছে। তার মানে প্রত্যেকটা জিনিসে দেখো আলাদা জিনিস লাগানো, এখানে সি ডাবল এইচ, এখানে ওএইচ, এখানে এইচ, এখানে সি ওএইচ সি ডাবল এইচ এইচ। তো এখন দেখতেছো প্রত্যেকটাই আলাদা লাগানো, দেখে এটাকে আমরা একটা কাইরাল কার্বন বলতে পারি। তারপর যদি আমি হচ্ছে এইটাকে নিয়ে চিন্তা করি, ওকে নিয়ে চিন্তা করলে হচ্ছে দেখো ওর
এই হাতে হচ্ছে হাইড্রোজেন লাগানো, এই হাতে হচ্ছে OH লাগানো, এই হাতে COOH লাগানো, এবং এই হাতে হচ্ছে দেখা যাচ্ছে আবার বড় একটা কিছু লাগানো। তার মানে এটাও কিন্তু কাইরাল কার্বন হচ্ছে, তাই না? এটাও কি কাইরাল কার্বন হচ্ছে। তাহলে আমাদের কাইরাল কার্বন কয়টা আছে টার্টারিক অ্যাসিডে? টার্টারিক অ্যাসিডে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে কাইরাল কার্বন কয়টা, তাহলে কি বলবা? কাইরাল কার্বন এখানে দুইটা আছে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এই কার্বনটা কি কাইরাল কার্বন? না, না। কারণ কি? কারণ হচ্ছে এখানে COOHটা গাঠনিক সংকেতটা আসলে কেমন? COOH হচ্ছে একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড থাকে এবং একটা হাইড্রোজেনের, এই যে OH এর সাথে হচ্ছে সিঙ্গেল বন্ড থাকে এবং আরেকটা দিয়ে কার্বনের সাথে লাগানো থাকে। তাহলে ওর তো এখানে চারটা হাতই নাই, তাহলে কাইরাল কার্বন কেমনে হবে? এটা একাইরাল কার্বন উপরেরটা যেটা। তাহলে কাইরাল কার্বন এখানে কয়টা? এই যে একটা, এই যে দুইটা। ঠিক আছে, বুঝতে পারছি তাইলে কাইরাল কার্বন কিভাবে আসে। এখন মেসোযোগের বৈশিষ্ট্যটা কি তাইলে? মেসোযোগের বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে দুইটা কাইরাল কার্বন থাকবে, তারপর হচ্ছে দেখবা যে এটা তল প্রতিসাম্যতা থাকবে, তারপর দর্পণ প্রতিবিম্ব এক অংশ অপর অংশের হতে হবে, তারপর ঘূর্ণন অভ্যন্তরীণভাবে 0 হবে, পৃথক করা যাবে না, আলোক সক্রিয়তা নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা প্রত্যেকটাই দেখে আসছি। এখন তোমার কাছে যদি আমি বলি যে এইটা কি মেসো সমাণু কিনা, এই যে এখানে সি 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 COOH, এইটা হচ্ছে COOH, এখানে হচ্ছে H, এখানে হইলো OH, এখানে হচ্ছে OH, এখানে হইলো H, এরকম যদি দেওয়া হয়, তাহলে কি তুমি এটাকে আলোক সমাণু বলতে পারবা? এটা কিন্তু তখন আর আলোক সমাণু হবে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে তুমি দাগ টানো, দাগ টেনে দেখবা যে একটা আরেকটার আয়না হচ্ছে না। যেহেতু আয়না হচ্ছে না, তখন কিন্তু এটা আলোক সমাণু বলতেছে, এটা মেসোযোগ বলতে পারবা না। মেসোযোগ কেন বলতে পারবা না? মেসোযোগ হতে হলে কি হইতে হবে? মেসোযোগ হইতে হইলে কিন্তু এটা দেখা যাবে যে এক অংশ আরেক অংশের কি আয়না হইতে হবে। এটা কি আয়না হইছে? আয়না হয় নাই। আয়না কি হয়েছে? আয়না কিন্তু হয় নাই। তো আয়না হয় নাই মানে হচ্ছে এটা দর্পণ প্রতিবিম্ব না। তো দর্পণ প্রতিবিম্ব না হলে কিন্তু এটা মেসো না। এখন যদি মেসো না হয়, তাহলে তুমি দেখবা যে এইটার এইদিকে হচ্ছে রোটেশন আছে, আর এইটার হচ্ছে এইদিকে রোটেশন আছে। তাহলে কিন্তু রোটেশন একটার একটাকে ক্যান্সেল করতেছে না। যেহেতু এখানে রোটেশন আছে আবার এখানে রোটেশন আছে, একটা একটাকে যেহেতু ক্যান্সেল করতেছে না, তাই ক্যান্সেল না করলে আমরা কি বলতে পারি? যে নেট যে ঘূর্ণন আছে, এই নেট ঘূর্ণনটা হচ্ছে 0 হবে না। নেট ঘূর্ণন যদি 0 না হয়, তার মানে কিন্তু এটা কি আলোক সক্রিয় হবে। তাহলে বুঝতে পারছো আলোক সক্রিয় কিভাবে হচ্ছে? নেট ঘূর্ণনটা যখন 0 হবে না, তখন এটা আলোক সক্রিয় হবে। তাহলে এটা কিন্তু মেসোযোগ হচ্ছে না। এটা কি মেসোযোগ হচ্ছে? এটা কিন্তু মেসো হয় নাই, মেসোযোগ হয় নাই। তো এরকম যোগের একটা নাম আছে, এটাই আমরা এখন দেখব। এখন এটা এই যে এটা ডায়াস্টেরিওমার, তো ডায়াস্টেরিওমার দেখার আগে হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড আলোক নিষ্ক্রিয় কেন, এটা হচ্ছে তোমার বাসার কাজ। এই টার্টারিক অ্যাসিড আলোক নিষ্ক্রিয় কেন, এটা তো আমরা দেখাই দিছি, তুমি এখন এটা হচ্ছে আমাকে বলবা। তারপর ডায়াস্টেরিওমার দুইটা আলোক সমাণু যদি একটা একটা দর্পণ প্রতিবিম্বর মতো আচরণ না করে, তবে এদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলা হয়। তো এখন এই যে ডায়াস্টেরিওমারের যে কনসেপ্টটা আসছে, এটা হচ্ছে দেখবা যে এইভাবেই আসে আর কি, যে একটার একটার দর্পণ প্রতিবিম্ব হয় নাই। তো দর্পণ প্রতিবিম্ব হয় নাই অনেকটা মেসোযোগের মতো, বাট ওই দর্পণ প্রতিবিম্বটা হয় নাই দেখো এটা মেসোযোগও হয় না। যেমন হচ্ছে এই যে আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম ওইটা এবার দেখি, COOH, নিচে সি, তার নিচে সি, তার নিচে আরেকটা সি, আবার COOH। তো এখানে হচ্ছে OH, এখানেও হচ্ছে OH, এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এখানে হচ্ছে দেখো H, তারপর হচ্ছে দেখো এখানে হইলো, মনে করো যে এইচ এর জায়গায় হচ্ছে অন্য কিছু দিছো Cl। তো এভাবে দিলে দেখো যে একটা কিন্তু আরেকটার আয়না হচ্ছে না। যদি আয়না হইতো তাইলে কি হইতো? এই যে এখানেও মনে করো এইচ আছে, তাইলে হচ্ছে এটা আয়না হয়ে গেছে, আয়না হয়ে গেছে। এখন মনে করো যে এখানে নেট ঘূর্ণন হচ্ছে আমরা ধরলাম যে প্লাস, নেট ঘূর্ণন না, এখানে ঘূর্ণনটা ধরলাম আমরা +1, আর এদিক দিয়ে আসতেছে যখন তখন হচ্ছে -1। তাহলে নেট ঘূর্ণনটা কত? নেট ঘূর্ণনটা হচ্ছে 0 ডিগ্রি। তো এই যে নেট ঘূর্ণনটা যখন 0 ডিগ্রি হচ্ছে, 0 ডিগ্রি হইলে তখন এটা কি? তখন 0 ডিগ্রি হইলে হচ্ছে এটা মেসোযৌগ, তাই না? 0 ডিগ্রি হইলে এটা কি হচ্ছে? মেসোযৌগ হয়ে যাচ্ছে। আর এখন মেসোযৌগ না কোনটা? মেসোযৌগ না হচ্ছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সি 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 সি, এই যে এখানে হচ্ছে COOH, তারপর সির সাথে হচ্ছে OH লাগালাম, এই সির সাথে H লাগালাম, এই সির মধ্যেও COOH দিয়ে দিলাম, তারপর এখানে হচ্ছে আমরা H দিলাম আর এখানে হচ্ছে Br দিলাম। তো এখন তুমি এখানে মাঝ বরাবর একটা কোপ দাও, মাঝ বরাবর একটা কোপ দিলাম। এই কোপ দেওয়ার পরে হচ্ছে এখন দেখতেছো তুমি যে দুই দিকে হচ্ছে আলাদা আলাদা জিনিস আছে, একটার একটার আয়না হয় নাই। তো একটা যদি আরেকটার আয়না হইতো তখন আমরা এটাকে মেসো বলতাম, কিন্তু যেহেতু আয়না হয় নাই তখন এটাকে আমরা কি বলবো?
তখন এটাকে হচ্ছে আমরা বলবো ডায়াস্টেরিওমার। ঠিক আছে। আবার হচ্ছে ধরো যে এখানে হইলো আমরা COOH দিলাম, তারপর সি CH3, এখানে এইচ আছে, এখানেও এইচ আছে। তো দুইটা দুইটার একই রকম লাগতেছে, কিন্তু এখানে হচ্ছে ওএইচ এর নিচে এই জায়গায় ওএইচ নাই, এই জায়গায় ওএইচ এর জায়গায় বিআর দেওয়া আছে। তাই এটা কিন্তু একটা আরেকটার আয়না হচ্ছে না। আয়না না হইলে এটা কি হবে? ডায়াস্টেরিওমার হবে। আয়না না হইলেই ডায়াস্টেরিওমার, এটা মাথায় রাখা লাগবে তাইলে। মেসো কোনটা? যখন আয়না হচ্ছে তখন মেসো, আর যখন আয়না হচ্ছে না তখন হচ্ছে ডায়াস্টেরিওমার। আর এই সংজ্ঞাগুলো তো বুঝতেই পারতেছো কিভাবে আসছে তাইলে। ওকে, তারপর হচ্ছে ডায়াস্টেরিওমারের বৈশিষ্ট্যটা হচ্ছে দুইটা কাইরাল কার্বন থাকবে। দেখো তো এখানে কয়টা কাইরাল কার্বন? এই যে একটা কার্বন, এই একটা কার্বনে হচ্ছে দেখো 1 2 3 4, চারটা হাতে চারটা আলাদা আলাদা জিনিস লাগানো, তো এটা একটা কাইরাল কার্বন। তারপর এই হাতে দেখো 1 2 3 4, চারটা হাতে চারটা আলাদা আলাদা জিনিস লাগানো। তারপর এখানে হচ্ছে দেখো এই কার্বনটার কেসে, এই কার্বনটার কেসে হচ্ছে এই দেখো একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে OH, একটা হাতে COOH, আর একটাতে এই বড় জিনিসটা। তাহলে এটাও হচ্ছে একটা কাইরাল কার্বন। আবার এই কার্বনের ক্ষেত্রে একটাই এইচ, একটাই বিআর, একটাই CH3, আর একটাই বড় জিনিস। তাহলে এটাও কাইরাল কার্বন। তাহলে দেখো তো ডায়াস্টেরিও মানে প্রত্যেকটা কাইরাল কার্বনে হচ্ছে প্রত্যেকটাই দেখা যাচ্ছে যে দুইটা করে কাইরাল কার্বন থাকতেছে। ঠিক আছে। আর দেখবা যে একটা অংশ আরেকটা অংশের উপর অউপরিস্থাপনীয়। কারণ হচ্ছে তুমি যদি ভাঁজ করো, অউপরিস্থাপনীয় মানে হচ্ছে ফোল্ড করা যাবে না। তুমি যদি এটাকে ফোল্ড করো, এই যে তুমি মেসোযোগের ক্ষেত্রে দেখো, মেসোযোগও কিন্তু তুমি ওএইচটাকে যদি এভাবে ফোল্ড করো আর কি, এটাকে এইভাবে হচ্ছে ফোল্ড করে ফেললাম, ফোল্ড করে ফেললে দেখবা ওএইচটা OH এর উপর চলে আসতেছে, COOHটা COOH এর উপর চলে আসতেছে, এবং এইচটা এই এইচ এর উপর চলে আসতেছে। বাট ওইটা কিন্তু ডায়াস্টেরিওমারের কাছে হচ্ছে না। এইচ কি বিয়ারের উপর বসে যেতে পারবে? পারবে না। ঠিক আছে, কিন্তু এই এইচটা দেখো ভাঁজ করলে একদম খাপে খাপে মিলে যাবে। তো এই খাপে খাপে যেহেতু মিলতেছে না, এটাই এখানে বলা হয়েছে যে ডায়াস্টেরিওমারটা খাপে খাপে মিলবে না, মানে অপরিস্থাপনীয় হবে। তারপর এটা দর্পণ প্রতিবিম্ব হবে না। ঘূর্ণন অসমান কিন্তু বিপরীত। ঠিক আছে, এই যে ঘূর্ণনটা কিন্তু এই যে উল্টাই থাকে না, ইউজুয়ালি হচ্ছে দেখা যায় যে ঘূর্ণনটা হচ্ছে উল্টা হয়। ঠিক আছে, ঘূর্ণনটা ইউজুয়ালি কেমন হয়? ঘূর্ণনটা উল্টা হয়। বাট এটা হচ্ছে দেখা যায় যে উল্টা হইলেও এটা কি হয়? অসমান হয়, সমান হয় না। সমান হইলে হচ্ছে দেখা যেত জিরো হয়ে গেছে, কিন্তু এখানে ঘূর্ণনটা কি অসমান হইলেও বিপরীত হয়। তারপর এটা আলোক সক্রিয় হইতে হবে। কেমন হইতে হবে? আলোক সক্রিয় হইতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আলোক সক্রিয় হবে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এখন এটার পর হচ্ছে আমাদের কাছে তিনটা যৌগ দেওয়া আছে, এই তিনটা যৌগ দিয়ে হচ্ছে আমাদের দেখাইতে হবে যে কোনটা ডায়াস্টেরিওমার, কোনটা এনানসিওমার, কোনটা হচ্ছে আহ আহ, মানে কোনটা হইলো দেখা যাচ্ছে ডায়াস্টেরিওমার আর কোনটা এনানসিওমার, এইটাই হচ্ছে দেখাইতে হবে। তো আমি প্রশ্নটা একবার লিখে নিই। তাহলে দেখো আমাদের কাছে তিনটা যৌগ দেওয়া আছে, যৌগগুলো দেখতেই পাচ্ছো। আমাদেরকে এখন বলা হয়েছে যে দুইটা দুইটা করে নিয়ে কোনগুলা ডায়াস্টেরিওমার এবং কোনগুলা হচ্ছে এনানসিওমার, এটা আমাদের দেখাইতে হবে। তো এখন হচ্ছে দেখো যে একটা যৌগ যখন আরেকটা যৌগের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে তখন ওইটা হচ্ছে কি এনানসিওমার, আর যদি না হয় তখন হচ্ছে ডায়াস্টেরিওমার। তো এই জিনিসটা হচ্ছে তোমার বুঝতে হবে। ফার্স্ট অফ অল আসো আমরা এ আর বি নিয়ে দেখি। এ আর বি নিয়ে যদি দেখি, এ আর বির ক্ষেত্রে হচ্ছে দেখো সিএইচওটা হচ্ছে আমাদের অগ্রাধিকারে আগে আসে, তারপর OH এ যাবে। তাহলে এই যে দেখো CH ওর পরে OH টা হচ্ছে এই রোটেশনে যাচ্ছে। আর এখানে বি নাম্বারটায় দেখো CH ওর পরে OH টা রোটেশন হচ্ছে অপোজিট হচ্ছে। তাই না? তাহলে এখন একটা এদিকে যাচ্ছে আর একটা অপোজিটে যাচ্ছে, এরকম হচ্ছে। তো এখন এদিক দিয়ে হচ্ছে আবার দেখো এখান দিয়ে রোটেশনটা কেমন হচ্ছে, এখান দিয়ে রোটেশনটা এইদিকে আসতেছে, CH ওর পরে OH এভাবে আসতেছে রোটেশন। তো এখন এখানে রোটেশনটা কেমন হচ্ছে? CH ওর পরে OH এইদিকে আসতেছে। তো এখন দেখো এখানে রোটেশনটা কিন্তু ক্যান্সেল আউট হয় নাই, তাই না? এখানে রোটেশনটা কি ক্যান্সেল হয়েছে? হয় নাই। তার মানে হচ্ছে তুমি যখন দুইটা মিলায় হচ্ছে নেট রোটেশন চেক করবা, যে নেট রোটেশনটা কি আসলে জিরো আসতেছে নাকি জিরোর চেয়ে বেশি আসতেছে, তখন দেখবা যে এটা কিন্তু আসলে জিরো আসতেছে না। জিরো আসতো যদি হচ্ছে এটা ওইদিকে যাইতো, তখন দেখতা এইটা এটা ক্যান্সেল হয়ে গেছে, এইটা এটা ক্যান্সেল হয়ে গেছে, দুইটা হচ্ছে কি হইতেছে তখন? এনানসিওমার হচ্ছে। তো এই ক্যান্সেল হয়ে গেলে এনানসিওমার হইতো, এখন যেহেতু ক্যান্সেল হয় নাই, তাহলে এটা কি হবে? ডায়াস্টেরিওমার হবে। ডায়াস্টেরিওমার। এরপর হচ্ছে আমরা বিআরসি দেখি। বির ক্ষেত্রে হচ্ছে দেখো এটার জন্য আমরা আরেকটা কালি ইউজ করি, আকাশ ইউজ করতেছি। সিএইচ ওর পরে হচ্ছে এই যে ওইচটা হচ্ছে এদিকে যাচ্ছে, আর সিএইচ ওর পরে ওইচটা হচ্ছে এদিকে যাচ্ছে। এখন এখান দিয়ে দেখো সিএইচ ওর পরে ওইচটা হচ্ছে এইভাবে আসতেছে, আর এখানে সিএইচ ওর পরে ওইচটা হচ্ছে এদিকে আসতেছে। তাহলে দেখো তো দুইটার কিন্তু ঘূর্ণনের দিক এই যে এইটার এইটা একই দিকে ঘুরতেছে, তাহলে ক্যান্সেল আউট হবে? এটা কিন্তু ক্যান্সেল আউট হবে না। নিচেরটা ক্যান্সেল হয়ে গেল কিন্তু উপরেরটা কিন্তু ক্যান্সেল আউট হচ্ছে না। তো উপরেরটা যেহেতু ক্যান্সেল আউট হচ্ছে না, তাহলে বিআরসিও কি? বিআরসিও ডায়াস্টেরিওমার হবে।
ডায়াস্টেরিওমার। এই তো হয়ে গেল। তাহলে আশা করি আমাদের আজকের ক্লাসে আমরা যা যা বলছি পুরাটাই বুঝতে পারতেছো। তারপরেও যদি তোমার যে কোনো ধরনের সমস্যা থাকে তুমি যে কোনো সময় আমাকে জানাইতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরপর আমরা আসো বি আর সির কথা চিন্তা করি। এখন বি আর সির কথা শেষ, এখন এ আর সির কথা চিন্তা করি। এ প্রথমটা শেষেরটা, এটাই দেখো। এটাই হচ্ছে এই যে একদম এই সাইডে আসছে, এই সাইডে আসছে। আবার এটা গেছেও দেখো ঘূর্ণনটা সিএইচ এর পরে ওইচ, সিএইচ এর পরে ওইচ এভাবে আসছে। তো এখন এভাবে আসলো যে, আর এভাবে আসলো যে, দুইটা দেখো তো অপোজিট না? অপোজিট দেখে এইটার এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এইটার এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো ক্যান্সেল আউট হয়ে গেলে তাহলে কি নেট ঘূর্ণন কি জিরো হচ্ছে? তাহলে নেট ঘূর্ণন যেহেতু জিরো হবে তাহলে এটা কি হবে? অ্যানানসিওমার হবে, অ্যানানসিওমার। আর মেসোযোগ কোনটা বুঝতেই পারছো নিশ্চয়ই। এই যে এটাও কিন্তু একটা মেসোযোগ, আবার এইটাও হচ্ছে একটা মেসোযোগ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এই নেট ঘূর্ণন জিরো। আবার হচ্ছে দেখতে পাচ্ছ যে একটা আরেকটার আয়না মানে দর্পণ প্রতিবিম্ব। এরপর হচ্ছে আমরা আসি কাইরাল কার্বন থেকে আলোক সমাণু সংখ্যা বের করা। তো এটা হচ্ছে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে মেসোযোগ আছে তখন, আরেকটা হচ্ছে মেসোযোগ নাই তখন। তো আমরা ফার্স্টে দেখতেছি মেসোযোগ না থাকলে কি করতে হয়। তাহলে আসো মেসোযোগ না থাকলে আমরা কিভাবে বের করব এটা দেখে আসি প্রথমে। তাইলে প্রথমে হচ্ছে আমরা দেখব মেসোযোগ নাই। মেসোযোগ নাই, এটার কেসে কি হবে? মেসোযোগ না থাকলে অনেক সিম্পল হিসাব, আলোক সমানুতা হচ্ছে 2 টু দি পাওয়ার n হবে। তাহলে আলোক সমানুতা কি হচ্ছে? মেসো সমাণু না থাকলে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। কতগুলা কাইরাল কার্বন আছে এটার জন্য। আর এটা কখন? যখন হচ্ছে মেসো যৌগ তোমার কাছে থাকতেছে, মানে তুমি যে যৌগটা নিয়ে কাজ করতেছো এটাই মেসো যৌগ না থাকলে হচ্ছে আমরা এই কাজটা করব। তারপর হচ্ছে মেসো যৌগ যদি থাকে তখন কি হবে? ফুটবল খেলায় যদি মেসি থাকে তাহলে রোনালদোর কি হয়? একটা ওয়ার্ল্ড কাপ কমে যায়, তাই না? তাহলে এখন এই যে রোনালদোর তাহলে একটা ওয়ার্ল্ড কাপ কমে যাচ্ছে যে, বা একটা ব্যালন ডি'অর কমে যাইতেছে, এটা চিন্তা করতে পারো। তো মেসি আছে এখানে, মেসি আছে দেখে হচ্ছে এটা কমে যাচ্ছে। তাহলে যোগে এখন তুমি চিন্তা করবে যে মেসো যোগও আছে, তাহলে কি হবে? এক কমে যাবে। এখন একটা কি হবে? কমে 2 টু দি পাওয়ার n ছিল, তাহলে 2 টু দি পাওয়ার n-1। এখন -1 কিন্তু নিচে নামবে না। অনেকে এই যে নিচে -1 ধরে ফেলে, নিচে হবে না, এটা উপরে n-1 হবে। ঠিক আছে, তাহলে আলোক সমানুতা মেসো যোগের ক্ষেত্রে কি হয়? আলোক সমানুতা মেসো যোগ আছে তখন 2 টু দি পাওয়ার n-1। দেখো n-1 কিন্তু আমি উপরে রাখছি। ঠিক আছে, n-1টা কই রাখছি? উপরে রাখছি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি ভুলেও -1টা নিচে দিবা না। ঠিক আছে, এটা যাতে তুমি বুঝতে পারো জিনিসটা। ওকে, তারপর হচ্ছে আমরা আসি। তো এটা বুঝতে পারলা। এখন এটার পর হচ্ছে 2 টু দি পাওয়ার n-1 যে আছে, 2 টু দি পাওয়ার n-1, এখন এখান থেকে হচ্ছে আমার মেসো যোগ কয়টা হয় এটা দেখাইতে হবে। তাহলে মেসো যোগ কয়টা হয়? মেসো যোগ হয় হচ্ছে, একটা সূত্র আছে এটার জন্য। মেসো যৌগ লিখলাম, লেখার পর হচ্ছে 2 টু দি পাওয়ার n-2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2। তো এখন এখানে হচ্ছে আমরা যে জিনিসটা করতে পারি, এই কাজটা কিভাবে করা যায়? এই কাজটা হচ্ছে যে কোনো একটা মেসো যৌগ নাও। মেসো যৌগ, এরকম একটা মেসো যৌগ হচ্ছে আমি নিতেছি এখন। দেখো, আমি পিঙ্ক কালারে নিলাম। তো এটা হচ্ছে ধরো যে সি, পরের পেজে করব। হ্যাঁ, পরের পেজে করতেছি, আচ্ছা দাঁড়ো। তাহলে পরের পেজে হচ্ছে গেলাম। তো এখন এখানে হচ্ছে আমরা দুইটা এক্সাম্পল নিব, একটাই হচ্ছে মেসোযোগ আছে আর একটাই হচ্ছে মেসোযোগ নাই। তো প্রথমে হচ্ছে মেসোযোগ নাই, এটার হিসাব করি। তাহলে এখন এখানে হচ্ছে সি ও এইচ, সি ডাবল ও এইচ, এইচ, আর হচ্ছে CH3। তো এখন এরকম কেসে হচ্ছে দেখো, মেসোযোগ নাই, কাইরাল কার্বন কয়টা? এই যে একটা কাইরাল কার্বন আছে এই কার্বন, কারণ এর প্রত্যেকটা হাতে আলাদা আলাদা জিনিস। যদি আলাদা আলাদা জিনিস থাকে প্রতিটা হাতে তখন হচ্ছে আমরা এটাকে মেসোযোগ, সরি কি বলি, কাইরাল কার্বন বলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে আলোক সমানুতা যেটা, আলোক সমানুতায় আসি। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n হবে,
2 টু দি পাওয়ার কাইরাল কার্বন কয়টা? একটা, তাহলে 2 টু দি পাওয়ার 1, তাহলে আসতেছে হচ্ছে 2। তো এখন এটার পর হচ্ছে আমরা একটা মেসোযোগের কেসে দেখাবো, এটা তো বের করা শেষ। এখন আমরা একটা মেসোযোগের জন্য বের করি। তো মেসোযোগ হচ্ছে এরকম হইতে পারে: কার্বন 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 কার্বন, C OH, C OH, এখানে একটা OH, এখানে একটা OH, এখানে একটা H, এখানে একটা H। তো এখন এটা যে মেসোযোগ এটা কিভাবে বুঝলাম? এটা হচ্ছে এই যে দেখো মাঝখান দিয়ে একটা দাগ টানবো, তারপর দেখবো যে একটার একটার জন্য আয়না নাকি এখানে আয়না হিসেবে কাজ করতেছে, দেখে আমি বলতে পারি যে এটা হচ্ছে মেসোযোগও হচ্ছে, আয়না হিসেবে কাজ করতেছে। আবার রোটেশন দুইটা হচ্ছে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেয়। ঠিক আছে, আচ্ছা, তো এখন এটার আলোক সমানুতার সূত্রটা কি হবে? 2 টু দি পাওয়ার n - 1। তাহলে হচ্ছে এখান থেকে আসতেছে 2 টু দি পাওয়ার n - 1। n - 1 মানে কি? 2 টু দি পাওয়ার n এর জায়গায় কত বসবে? কতগুলা কাইরাল কার্বন আছে? এই যে একটা কাইরাল কার্বন, এই যে দুইটা কাইরাল কার্বন। তাহলে 2 টু দি পাওয়ার 2 - 1, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। তার মানে এখানে আলোক সমানুতা কয়টা সম্ভব? দুইটা সম্ভব। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আশা করি কয়টা সম্ভব? দুইটা সম্ভব। এখন আসো আমরা বুয়েটের একটা প্রশ্ন সলভ করে আসি। আণবিক সংকেত C4H10O দিয়ে গঠিত সকল সমাণুক অ্যালকোহলের গাঠনিক সংকেত লেখো এবং এদের প্রত্যেকের শ্রেণীবিন্যাস উল্লেখ করো। তাহলে হচ্ছে তোমার 4 কার্বনের অ্যালকোহল নিয়ে কাজ করতে বলছে, এটা থেকে কতগুলো সমাণু সম্ভব এবং এদের শ্রেণীবিন্যাস মানে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, এগুলো হচ্ছে চিহ্নিত করতে বলছে, মানে উল্লেখ করতে বলছে আর কি। তাহলে আসো আমরা শুরু করি। প্রথমে একদম সিম্পলটা করব। 4 কার্বনের অ্যালকোহল, প্রথম একদম সিম্পলটা সি 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 সি। এই যে 4 কার্বন, তারপর হচ্ছে একটা OH মূলক থাকবে, আর বাকিগুলাই তুমি হাইড্রোজেন বসায় দাও এভাবে। এই যেভাবে হাইড্রোজেন বসায় দিচ্ছি, একটা দুইটা তিনটা। গাঠনিক সংকেত লিখতে বলছে দেখছো, এই জন্য হচ্ছে আমি পুরোটা ভেঙে করতেছি। বাকিগুলাই হাইড্রোজেন বসায় দিবা, একটাই OH বসিয়ে বাকিগুলাই হাইড্রোজেন। তো এখন এইটার পরে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি, তাই না? 1 ডিগ্রি অ্যালকোহল বুঝাই যাচ্ছে, কারণ হচ্ছে এখানে যে OH-টা লাগানো, যে কার্বনের সাথে, ওই কার্বনের সাথে জাস্ট একটা কার্বন লাগানো আছে। ওই যে কার্বনের সাথে লাগানো, আমরা কিন্তু এগুলো আগের ক্লাসগুলোয় পড়ে আসছি, ওই যে কার্বনের সাথে লাগানো, ওইটার সাথে যতগুলা কার্বন লাগানো থাকবে ওইটাই হচ্ছে আমাদের ডিগ্রি। তাহলে এই কার্বনের সাথে কতগুলা লাগানো আছে? একটা কার্বন। যদি দুইটা কার্বন লাগানো থাকতো 2 ডিগ্রি, তিনটা লাগানো থাকলে 3 ডিগ্রি। তাহলে এখন আমরা এরপরে এই ওএইচটাকে তুলে এনে যদি আমরা এই সাইডে বসিয়ে দেই, হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে নিয়ে এসে হাইড্রোজেনটাকে এখানে আনবো, OH-টা এখানে আনবো, তাহলে আমার 2 ডিগ্রি হয়ে যাবে না? কারণ তখন OH এর সাথে হচ্ছে এই কার্বনটা লাগানো থাকবে, এই কার্বনের সাথে এই কার্বনটা লাগানো, আবার এই কার্বনটা লাগানো। এই যে পিঙ্ক কার্বনটার সাথে, পিঙ্ক বাক্সের মধ্যে যে কার্বনটা আছে এটা দুই পাশে দুইটা কার্বন। তো আমি এটা আবার দেখাচ্ছি তাইলে তোমাকে। তাহলে এই যে সি 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 সি, এটার এখানে OH ছিল, OH-টা আমি সরায় এখানে H নিয়ে আসছি, OH-টা আমি এই যে 2 নাম্বারটার নিচে নিতেছি। এখন তো আর প্রশ্ন আসতে পারে যে আমি 1 নাম্বারটা নিচে কেন OH নেই নাই? কারণ দেখো 1 নাম্বারটার সাথেই কিন্তু OH লাগানো ছিল প্রথমে, তাই না? তো এখন আবার যদি আমি এইটা সরিয়ে জাস্ট নিচে নিয়ে যাই, তাহলে কিন্তু আমার কোনো চেঞ্জ হচ্ছে না আসলে, ওইটা 1 নাম্বার কার্বনেই আছে। তো এটা যদি আমি 2 নাম্বার কার্বনে নিই তাহলে হচ্ছে আমার একটা চেঞ্জ আসবে। তাহলে যে 2 নাম্বার কার্বনে নিচে নিলাম, এই চেঞ্জ আসলো এখন। হাইড্রোজেন হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। ওকে, গেল, বুঝতে পারছো এখন এটা কত ডিগ্রি হইলো? এই দেখো এই যে OH-টা যে লাগানো, এই যে OH-টা যে আছে, এই OH এর সাথে কোন কার্বনটা আছে? এই কার্বনটা। এখন দেখো তো এই কার্বনের সাথে আবার কয়টা কার্বন আছে? এই কার্বনের সাথে এই যে একটা কার্বন, দুইটা কার্বন, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি হইলো। তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি। এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এবং কিভাবে এই ডিগ্রিটা আসছে আশা করি এখন বুঝতে পারছো। তারপর হচ্ছে আমরা আরেকটা দেখি। এখন হচ্ছে তুমি দেখো 2 ডিগ্রি কিন্তু তুমি আর 3 ডিগ্রি এখানে বানাইতে পারতেছো না। এখানে কেন বানাইতে পারতেছো না? কারণ ওইচটা তুমি ভাবতেছো যে সরাই আবার এখানে নিয়ে আসলে আবার নতুন কিছু হয়তো পাওয়া যাবে, কিন্তু তুমি যখন ওইচটা সরিয়ে এখানে নিয়ে আসবা তখনও দেখো এটা 2 নাম্বার কার্বন হয়ে যাচ্ছে, তাই না? তো এখানেও হচ্ছে দেখো যে তুমি হচ্ছে 2 নাম্বার কার্বনই কাজটা করছিলা, 2 ডিগ্রি একটাই হচ্ছে। তো 1 ডিগ্রিকে তুমি আবার চেঞ্জ করে অন্য কোথাও নিতে পারবা? 1 ডিগ্রি, দেখো তো ভেবে। এখন তুমি হচ্ছে যেটা করছিলে আগে, মাথায় নিয়ে আসো আবার আগের ক্লাসগুলা। তুমি হচ্ছে কি করতা? একটা কার্বনকে তুলে এনে এই কার্বনের উপর বসায় দিতা, তাই না? আমরা কিন্তু এতক্ষণ হচ্ছে যে কাজটা করছি, এটা হচ্ছে অবস্থান সমানুতা। এই যে ওএইচটাকে এনে হচ্ছে আমি উঠায় হইলো একটা কার্বন স্কিপ করে আরেকটা কার্বনের নিচে বসায় দিতাম, এটাকে আমরা অবস্থান সমানুতা বলতাম। তো এখন এখন হচ্ছে আমরা যেটা করবো এটা হচ্ছে এটা শিকল সমানুতা। শিকল সমানুতা হচ্ছে যে এখানে 4 কার্বনের চেইন আছে, ওইটার একটা কার্বন তুলে এনে হচ্ছে আমি 2 নাম্বারটার উপর বসায় দিব, তাহলে এটা একটা নতুন চেইন তৈরি হচ্ছে।
তাই না? এরকম করে হচ্ছে এই চেইন সমানুতাটা করা যায়। তাহলে এই চেইন সমানুতার জন্য হচ্ছে এখন আমরা দেখব। তাহলে এখন এই চেইন সমানুতার জন্য এই যে কার্বন 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 আরেকটা কার্বনকে তুলে এনে এই কার্বনটা নিচে বসাই দিলাম। তারপর হচ্ছে এখন তুমি একটা কাজ করতে পারো, যে তুমি আইদার হচ্ছে এখানে ওইচটা লাগাইতে পারো। এখানে ওইচ লাগাইলে কি হবে, ওইচের সাথে যে কার্বন লাগানো ওর সাথে হচ্ছে 3টা কার্বন লাগানো থাকবে। আবার আরেকটা কাজ করতে পারো যে কার্বন 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 এটার সাথে যেই কার্বন লাগানো ওর সাথেই তুমি ওইচটা লাগাই দিতে পারো। তাহলে ওইচের সাথে যে কার্বন লাগানো থাকবে ওর সাথে একটা কার্বন লাগানো থাকবে। এটা আমি দেখাচ্ছি, যে হাইড্রোজেন গুলা দিয়ে আসি। হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এই তো, তারপর এখানে হাইড্রোজেন দিয়ে আসি। এটা 4 নাম্বার। তাহলে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তারপর এখানে হচ্ছে কয়টা, 3টা আছে, তাহলে হাইড্রোজেন, তারপর এখানে একটা দুইটা তিনটা। তো এখন এখানে হচ্ছে খেয়াল করো, তোমার কাছে যে ওইচটা আছে ওইচটা কোথায়, এখানে ওইচ হচ্ছে আমি এখানে দিছিলাম, আর এই জায়গায় ওইচটা এই জায়গায় দিলাম। তো এখন এখানে হচ্ছে ওইচের সাথে যে কার্বনটা লাগানো, এখানে হচ্ছে দেখো এই কার্বনটা লাগানো আছে এবং ওইচের সাথে এখানে এই কার্বনটা লাগানো আছে। তো এখন তুমি চিন্তা করে দেখো বিষয়টা, যে এই কার্বনটার সাথে ওইচের সাথে যে কার্বন লাগানো ওর সাথে একটা দুইটা 3টা কার্বন লাগানো, তার মানে 3 ডিগ্রি। এবং এখানে চিন্তা করে দেখো এই কার্বনটা সাথে হচ্ছে জাস্ট একটা কার্বন লাগানো, তাহলে এটা 1 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 1 ডিগ্রি পাচ্ছি আমরা, আর এখানে 3 ডিগ্রি পাচ্ছি। তো এভাবে করে হচ্ছে আমাদের জিনিসটা ভিজুয়ালাইজ করা লাগবে। তাহলে আমরা একটা হচ্ছে অবস্থানের জন্য করছি, আর একটা শিকলের জন্য করছি সমানতা। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে আমরা 4টা পাচ্ছি টোটাল, এবং 4টা শ্রেণীবিন্যাস উল্লেখ করে দিছি। এখন তোমার কাছে যদি ফার্স্ট টাইম মনে হয় যে করতেছো, তাহলে তোমার কাছে একটু অন্যরকম লাগবে। বাট আমরা কিন্তু আগের ক্লাসগুলো এরকম অনেক প্র্যাকটিস করে আসছি সমানতা, তাই না? প্রচুর প্র্যাকটিস করছি। ইনফ্যাক্ট আমরা যতগুলা ক্লাস নিছি না, আসলে দেখবা যে তুমি যদি একদম প্রথম ভিডিওটা দেখো এই প্লে লিস্টের অর্গানিকের যে প্লে লিস্টটা আছে, প্রথম ভিডিও দেখবা যে 1000-এর উপরে হচ্ছে ভিউ আছে হয়তো। তো তারপর সেকেন্ডটা দেখবা যে সেকেন্ডটাই হচ্ছে 400-500-তে নেমে আসছে। তারপর দেখবা আরো কমতেছে। তো একদম শেষ পর্যন্ত যে ধৈর্য ধরে রাখতে পারে এরকম মানুষ অনেক কম। তো এই জন্যই হচ্ছে তুমি দেখবা যে সবাই কিন্তু সব সময় যদি ধৈর্য ধরে রাখতে পারতো, সবাই কিন্তু নিজের টার্গেটে ভালো করতো। বাট প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখবে কিছু সীমাবদ্ধতা থাকে, যেটার কারণে হচ্ছে সবাই নিজেদেরকে পুশ দিতে চায় না। বাট তুমি যদি এই পুশটা দিতে পারো, একটু ভালো মতো ফোকাস আনতে পারো, বেশি করে প্র্যাকটিস করতে পারো, দেখবা প্রত্যেকটা জিনিস তোমার কাছে আরো সহজ লাগবে। তো এই কচ্ছপের মতো, কচ্ছপের কামড় দেখছো কখনো? ওই কচ্ছপের কামড় দেয় যখন কোনো কিছু, ওইটা কিন্তু অনেক কঠিন ছাড়ানো। তো ওইভাবে করে কামড় দেওয়া লাগবে যখন তুমি একটা জিনিস হচ্ছে করার চেষ্টা করবা। এটাই। তারপর হচ্ছে আসো, এখন আমাদের বলেছে যে বিউটুইন এবং 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড উভয়েরই স্টেরিও সমানুতা সম্ভব ব্যাখ্যা করো। তার আগে হচ্ছে স্টেরিও সমানুতা কয় ধরনের এইটা হচ্ছে আমাদের মাথায় আনতে হবে। একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা। স্টেরিও 2 ধরনের হয়, একটা হচ্ছে জ্যামিতিক আর একটা হচ্ছে আলোক। ঠিক আছে। তো এই জ্যামিতিকটা হচ্ছে ওই যে সিস আর ট্রান্সের যেটা আমরা দেখছিলাম, আর আলোকটা হচ্ছে ওই যে ডি আর এল এর যেটা দেখছিলাম আমরা। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি জ্যামিতিক কোনটা আর আলোক কোনটা। এখন হচ্ছে বিউট টু ইন কি আর 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড কি। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে বিউট টু ইন। তাহলে হচ্ছে এটা 4 কার্বনের, আর 4 কার্বনের হচ্ছে বিউট টু ইন হইলো, সরি 4 কার্বন, হ্যাঁ 4 কার্বনের, 4 কার্বনের, আর এখানে হচ্ছে 2 নাম্বার যে কার্বনটা আছে 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড থাকে। এবং এখানে হচ্ছে বিউটুইন আর বাকিগুলো হাইড্রোজেন বসাই দিবা। তাহলে এই যে এখানে CH3, এখানে H, এখানে H, এখানেও CH3, এটা হচ্ছে বিউটুইন। এবং আমাদের আরেক পাশেও দেখাতে হবে, আরেক পাশে কাকে নিয়ে, 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এখন আমি এই পাশে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিডকে নিয়ে দেখাবো। তাহলে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিডটা কেমন, এটা হচ্ছে এটা হচ্ছে, দেখো 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড হচ্ছে 3 কার্বনের অ্যাসিড। তাহলে হচ্ছে সি 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 3 কার্বনের, এবং হচ্ছে এখানে 3 নাম্বার কার্বন যেটা, সরি 2 নাম্বার কার্বন যেটা, 2 নাম্বার কার্বনের সাথে OH লাগানো আছে একটা। তাহলে এই যে এখানে হচ্ছে একটা OH থাকে, এখানে হচ্ছে একটা H, আর বাকিগুলাই H বসায় দাও। H, 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 এবং এখানে হচ্ছে C OOH। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করবা, কোনটাই তোমার মনে হচ্ছে জ্যামিতিক হবে। জ্যামিতিক আমরা বেশিরভাগ কেসেই দেখছিলাম অ্যালকিন এবং হচ্ছে যে চাক্রিক অ্যালকেন। তো এখন এখানে হচ্ছে অ্যালকিন আছে। তো অ্যালকিনের জন্য আমরা যখন জ্যামিতিকটা দেখার ট্রাই করব, তখন আমাদের সবচেয়ে ইজি উপায় হচ্ছে ডাবল বন্ডটার 2 হাতে হচ্ছে এভাবে দেওয়া। এভাবে দিয়ে এক হাতে হচ্ছে CH3, আর এক হাতে H, এই যে আর এক হাতে CH3, আর এক হাতে H। তো এভাবে যখন দিচ্ছ তখন এটা কি দুই পাশে একই জিনিস আছে, দেখো এখানেও CH3 এখানেও CH3, তখন এটাকে হচ্ছে আমরা বলি সিস সমাণু।
তখন এটাকে আমরা বলি সিস সমাণু। আর হচ্ছে এখন এখানে দেখো সি ডাবল বন্ড সি, দুইটা হাত দুইটা হাত, এখানে CH3, এখানে এইচ, এখানে CH3, এখানে এইচ, এটা হচ্ছে ট্রান্স সমাণু। তারপরে হচ্ছে এটার কেসে দেখো এটা হচ্ছে তোমার কাইরাল কার্বন, তাই না? তো কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন থাকলে হচ্ছে দেখবা যে এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই যে চারটা হাতে হচ্ছে চারটা জিনিস থাকে। এই হাতে দেখো এটা আছে, তারপর এই হাতে এইটা, এই হাতে এইটা, আর এই হাতে এইটা। তার মানে চারটা হাতে চারটা জিনিস আছে। তো এটা হচ্ছে কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন থাকলে আমরা জানি যে এখানে হচ্ছে দেখা যায় যে ডি বা এল সমানুতা বিদ্যমান থাকে। তো এখানে দেখো যে এই সি ডাবল এইচ থেকে হচ্ছে এইদিকে রোটেশনটা যাবে, এইদিকে যদি এভাবে রোটেশনটা যায়, তো তখন হচ্ছে এটাকে আমরা কিরকম সমানুতা বলি? তখন দেখা যায় যে COOH এ এটা কই যাচ্ছে, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে। তো এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে মানে হচ্ছে বাম দিকে ঘুরতেছে। তো বাম দিকে ঘুরতেছে যেহেতু, তাইলে হচ্ছে এটা কি হয়, বাম দিকে ঘুরতেছে, বাম দিকে ঘুরতেছে দেখে হচ্ছে এটা এল হবে, এল সমাণু। তো এখন ওইটা আমাদের মেনশন করা লাগবে না, আমাদের জাস্ট বলতে হবে এখানে যে এখানে যে সমানুতাটা থাকতেছে এই সমানুতাটা হচ্ছে কি সমাণু, ডি এবং এল সমাণু থাকতেছে, ডি এবং এল। তো এখন এখানে হচ্ছে আমি এল দেখলাম, তাহলে ডিটা কেমন হবে? ডিটা হচ্ছে COOH, এখানে OH থাকবে, এখানে এইচ, এরকম। ধরতে পারছো তাইলে? ধরতে পারছো না? হ্যাঁ। ওকে, তো এখন এইভাবে যখন যাবে তখন এই যে ডান দিকে যাচ্ছে দেখো, ডান দিকে ঘুরতেছে, এই ডান দিকে ঘুরতেছে তখন এটা ডি সমাণু। আর যখন হচ্ছে এই যে বাম দিকে যাচ্ছে তখন হচ্ছে এটা এল সমাণু। ঠিক আছে? বাট ওইটা তোমার মেনশন করার দরকার নেই পরীক্ষার হলে, তুমি জাস্ট দেখাবা যে ডি এবং এল সমাণু থাকে, আর এখানে হচ্ছে সিস আর ট্রান্স সমাণু থাকে। যদি তুমি এই জিনিসটা দেখাইতে পারো তাইলেই হচ্ছে তোমার হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আমরা আসি আপেক্ষিক আবর্তন বা আবর্তন কোণের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস তো মেনশন করে দেওয়া লাগবে, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে এখানে এই দ্বিবন্ধনটা থাকার কারণে এখানে হচ্ছে মুক্ত আবর্তন সম্ভব না। তোমার বুঝাইতে হবে যে কেন হচ্ছে এখানে জ্যামিতিক সমানুতা আসতেছে। কারণ জ্যামিতিক সমানুতার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুক্ত আবর্তন সম্ভব না, আরেকটা হচ্ছে যে কার্বন হচ্ছে দ্বিবন্ধনে আছে অথবা চাক্রিক অ্যালকেনের দুই পাশে যে কার্বন আছে ওই কার্বন দুটার মধ্যে হচ্ছে দেখা যাবে যে দুই হাতে হচ্ছে ভিন্ন জিনিস থাকতে হবে। তাহলে কার্বনের দুটি হাতে হচ্ছে আলাদা আলাদা জিনিস থাকতে হবে। তাহলে এই যে রেস্ট্রিক্টেড রোটেশন থাকবে এবং হচ্ছে কার্বন দুইটার হাতে হচ্ছে ডিফারেন্ট জিনিস থাকবে। এই যে এখানে হচ্ছে আলাদা আলাদা জিনিস থাকতে হবে। এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে বলে দিবা যে এই যে দ্বিবন্ধনটা আছে যে এই দ্বিবন্ধনটা থাকতে হবে অথবা এই যে চাক্রিক অ্যালকেন হতে হবে, এই জিনিসটা তো বলছোই। আর হচ্ছে যে ডিফারেন্ট হইতে হবে এই জিনিসটাও বলছো। তাইলেই হচ্ছে তোমার হবে সিসা ট্রান্সটা এভাবেই দেখাইতে হয়। ঠিক আছে? আচ্ছা, আর আলোক সমাণু যেটা, ওই আলোক সমাণুর কেস হচ্ছে এটা বলে দিবা যে পোলারাইজারের মধ্যে যখন হচ্ছে এটা দেই আমরা, তখন এই যে একবর্ণী আলো, একবর্ণী আলোকে পোলারাইজারের মধ্যে দিলে হচ্ছে দেখা যায় যে ওইটা বিক্ষিপ্ত অবস্থা থেকে হচ্ছে একতলে, একতলে সমাপতিত হয়। ঠিক আছে, বা সমাবর্তিত হয়। তো এই সমাবর্তিত হচ্ছিল একতলে, ওই একতল দিয়ে আসার পরে হচ্ছে তারপর যখন এটা এই জৈব যৌগের মধ্যে আসে, এই জৈব যৌগের মধ্যে আসলে হচ্ছে এটা আইদার ডান দিকে বেঁকে যায় অথবা বাম দিকে বেঁকে যায়। তো এই বেঁকে যাওয়ার কারণে হচ্ছে আমরা ডি এবং এল এই সমানুতাটা পাই, মানে আলোক সমানুতাটা পাই। ঠিক আছে, এটা বললেই হবে। এখন হচ্ছে আমরা একটা আপার লেভেলের কনসেপ্টে আসি, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক আবর্তন বা আবর্তন কোণ। তো এটা থেকে হচ্ছে আমাদের তেমন কোনো প্রশ্ন কখনোই আসতে দেখা যায় নাই, তাও জাস্ট এমনি হচ্ছে একটু দেখায় রাখতেছি। তো এটা হচ্ছে তোমার 1 ডেসিমিটার দৈর্ঘ্যে পোলারিমিটার নলে। তো এই পোলারিমিটার নল যেটা, এই পোলারিমিটার নলের মধ্যে হচ্ছে তুমি 1 গ্রাম/লিটার ঘনমাত্রার কোনো আলোক সক্রিয় যৌগের দ্রবণের ভিতর দিয়ে ওই একবর্ণী আলো প্রবাহিত করতেছো, যেই পরিমাণ আবর্তন পাচ্ছ এটাকেই হচ্ছে আপেক্ষিক আবর্তন বলা হচ্ছে। আচ্ছা, তাইলে হচ্ছে এখন এটা যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা আমরা লিখি কিভাবে? ফর্মুলাটা হচ্ছে দেখা হয়, তাহলে কি আরেকবার আমি সংজ্ঞাটাকেই বলবো। 1 ডেসিমিটার, এই ডেসি তো এটা তাই না? হ্যাঁ, 1 ডেসিমিটার দৈর্ঘ্যের যে পোলারিমিটার, এই পোলারিমিটার নলে রাখা 1 গ্রাম/লিটার ঘনমাত্রার কোনো আলোক সক্রিয় যৌগের দ্রবণের ভিতর দিয়ে একবর্ণীয় আলো প্রবাহিত করা হলে যে পরিমাণ আবর্তন পাওয়া যায় তাকে বলা হয় আপেক্ষিক আবর্তন। আমি একটা ছবিতে দেখাই, তাহলে এটা তুমি ইজিলি বুঝবা। তো এটা তো আমি আগে দেখাইছি যে তোমার হচ্ছে কিভাবে করে হইলো কাজটা হচ্ছে আর কি। পোলারিমিটারে এই যে ফার্স্টে লাইট থাকে, লাইট থেকে হচ্ছে বিভিন্ন তলে ছড়ানো আলো যায়, আলো যাওয়ার পরে হচ্ছে এই যে পোলারাইজারটা হচ্ছে দেখা যায় যে একদিকের করে ফেলে আলোটাকে। তো এই একদিকের করে ফেলার পরে এই যে একদিকের আলোটা হচ্ছে যাচ্ছে, আর এই যে পোলারিমিটার টিউবের ভিতরে হচ্ছে যখন দেওয়া হয়, এই পোলারিমিটার টিউবের ভিতর দেওয়ার পরে হচ্ছে দেখা যায় যে আবর্তনটা পাওয়া যায়। ঠিক আছে, এই আবর্তনটা পাওয়া যাচ্ছে যে এই একবর্ণী আলোটা প্রবাহিত করার পরে এই আবর্তন, যেই পরিমাণ আবর্তনটা পাওয়া যায়, এই যে এখানে হচ্ছে এটা
মাপা যায় যে কতটুকু আবর্তন আসছে, ওইটাই হচ্ছে আমাদের আপেক্ষিক আবর্তন। আর আপেক্ষিক আবর্তনের ফর্মুলাটা হচ্ছে এই যে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আলফা দিয়ে আমরা আপেক্ষিক আবর্তন প্রকাশ করে থাকি, এবং এখানে উপরে থাকে আলফা আর নিচে থাকে হচ্ছে স্মল এল সি। তো এই যে উপরে যে আলফাটা থাকে, আলফাটা দিয়ে হচ্ছে বোঝানো হয় পর্যবেক্ষিত আবর্তন। মানে আমরা খালি চোখে যে আবর্তনটা দেখতেছি, এটা এটা হচ্ছে পর্যবেক্ষিত আবর্তন আমাদের, যেটা পর্যবেক্ষণ করা হইলো। তারপর এলটা দিয়ে হচ্ছে বোঝায় পোলারিমিটার নলের দৈর্ঘ্য। পোলারিমিটার নলের দৈর্ঘ্য। তারপর সিটা দিয়ে কি বুঝাই? সিটা দিয়ে বোঝানো হয় হচ্ছে দ্রবণের ঘনমাত্রা। তো একটা জিনিস ভালো মতো ফিল পাওয়ার জন্য সেটা রিলেটেড ম্যাথগুলা করে ফেলে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। তো ম্যাথ করার আগে আমাদের এমসিকিউতে এখান থেকে কিছু আবর্তনের হিসাব আসে। আবর্তনের হিসাব বলতে কি কত ডিগ্রিতে বাঁকে ওই হিসাবটা আসে। যেমন হচ্ছে দেখবা যে রিসেন্ট ইয়ারের মেডিকেল গুলাতে হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিডের যে ডিগ্রিটা মানে কত ডিগ্রি কোণে ঘুরে এটা বেশি আসছে। তো একটা জিনিস মাথায় রাখবা, ফার্স্ট অফ অল ডি দিলে পজিটিভ হবে, এল দিলে নেগেটিভ হবে। তো আমরা শুরু করতেছি, প্রথমেই হচ্ছে আমাদের আসা যাক ডি গ্লুকোজে। গ্লুকোজ, ঠিক আছে। তো এখন ডি গ্লুকোজে হচ্ছে দেখবা যে গ্লুকোজ হচ্ছে কত, +52.3 ডিগ্রি ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ হচ্ছে +52.3 ডিগ্রি। তাহলে হচ্ছে এটা মাথায় রাখতে হবে গ্লুকোজের জন্য কত, 52.3, +52.3 কার জন্য, গ্লুকোজের জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে এল গ্লুকোজ। এল গ্লুকোজে আসি এখন, এল গ্লুকোজটা হচ্ছে -52.3 ডিগ্রি। তো এটা গেল। এইটার পর হচ্ছে আমরা আসি ডি ল্যাকটিক অ্যাসিডে। ডি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিডে কত, ডি ল্যাকটিক অ্যাসিডে হচ্ছে +2.24 ডিগ্রি। তারপর হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। এল ল্যাকটিক অ্যাসিড এটাতে কত, এটাতে হচ্ছে -2.24 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আমরা আসি মেসোযোগের ক্ষেত্রে। মেসোযোগে মনে আছে একটা সোজা আবর্তন একটা উল্টা আবর্তন, দুইটা মিলে ক্যান্সেল আউট হয়ে যায়, তাই 0 ডিগ্রি থাকে। তারপর সুগারের জন্য, সুগারটা হচ্ছে ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তাহলে সুগারটা অবশ্যই মাথায় রাখতে হবে। সুগারটা কত, সুগারটা হচ্ছে +66.5 ডিগ্রি। এইবার মনে হয় ডেন্টালে আসছিল এই প্রশ্নটা। সুগারটা কবে যেন আমি ডেন্টালে দেখছি, আমার ঠিক খেয়াল আসতেছে না, বাট মনে হয় আমরা দিছি যে এবারই আসছিল। তারপর হচ্ছে প্লাস টার্টারিক অ্যাসিড। তো প্লাস টার্টারিক অ্যাসিড মানে হচ্ছে ডি টার্টারিক অ্যাসিড যেটা। তাহলে প্লাস টার্টারিক অ্যাসিড, প্লাস টার্টারিক অ্যাসিড, তারপর হচ্ছে মাইনাস টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডে প্লাস মাইনাস এবার হচ্ছে ঘূর্ণনটা দেখা যায়। তাহলে প্লাসের জন্য যে ঘূর্ণন সেটা হচ্ছে +13 ডিগ্রি, আবার মাইনাসের জন্য যে ঘূর্ণন সেটা হচ্ছে -13 ডিগ্রি। তো টার্টারিক অ্যাসিডের হিসাবটা হচ্ছে এরকম, যখন হচ্ছে তুমি যে উপর দিয়ে দেখবা যে সি ডাবল এইচ এর এই পাশে হচ্ছে ওইচ, তখন হচ্ছে এটা ডি। আর উপর দিয়ে হচ্ছে যখন দেখবা যে সি ডাবল এইচ এর এই পাশে হচ্ছে ওইচ, তখন হচ্ছে এটা এল। এভাবে হচ্ছে আমরা ধরে নিই। তো তুমি এখন চিন্তা করতে পারো যে নিচের দিক দিয়ে যদি আমি এই পাশে যাই, তাহলে তো আবার এইভাবে হচ্ছে এরকম ঘূর্ণন হচ্ছে, তাই না? এরকম রোটেশনটা হচ্ছে আমাদের ডি নির্দেশ করতেছে। আবার দেখো এটা হচ্ছে আমাদের কি এন্টি ক্লকওয়াইজ না, এই যে এন্টি ক্লকওয়াইজ ঘূর্ণন, সরি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ ঘূর্ণন হচ্ছে, তাই এটা হচ্ছে ডি। তারপর দেখো এটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ হচ্ছে, এই যে এন্টি ক্লকওয়াইজ এই জন্য হচ্ছে এটা এল। তাহলে দেখছো ক্লকওয়াইজ হইলে হচ্ছে ডি, তখন হচ্ছে যে +13 ডিগ্রি, আর যখন এন্টি ক্লকওয়াইজ হচ্ছে তখন হচ্ছে এল, তখন -13 ডিগ্রি। আর মেসো হইলে তো 0 ডিগ্রি যদি মেসো টার্টারিক অ্যাসিড হয়। ওকে, আচ্ছা। তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে মাথায় রাখবা স্পেশালি ল্যাকটিক অ্যাসিড আর হচ্ছে টার্টারিক অ্যাসিড এবং সুগার, এগুলো মাথায় রাখতে হবে। আর গ্লুকোজটাও ট্রাই করে মাথায় রাখার, 52.3 অত কিন্তু কঠিন না। জাস্ট হচ্ছে ক্লাসগুলো করার পরে লেকচার স্লাইডটা আরেকবার রিভাইজ দেওয়ার ট্রাই করবা। তারপর হচ্ছে আমরা আসি এই যে পোলারিমিটারের একটা ম্যাথ করতে দিব বলছিলাম। তো এটা হচ্ছে ওই ম্যাথটা 10 মিলিলিটার দ্রবণ। তো তোমার ফার্স্টে দ্রবণ দিয়ে দিছে যে দ্রবণ কত কত আয়তনের এটা বলে দিছে। তো এখন আয়তন দেওয়া আছে 10 মিলিলিটার, এবং তোমার গ্রামের হিসাবটা দেওয়া আছে 2 গ্রাম যৌগ হচ্ছে ধারণ করতেছে। তাহলে এটা 2 গ্রাম যৌগ ধারণ করে আর হচ্ছে 10 মিলিলিটার। তো এখন এখান থেকে আমি কি ঘনমাত্রাটা বের করতে পারি না? অবশ্যই পারি। ঘনমাত্রা বের করার জন্য হচ্ছে তোমার উপরে কত গ্রাম যৌগ আছে এটা দিতে হবে, এবং নিচে হচ্ছে কত মিলিলিটার মানে আয়তনটা দিতে হবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে যে W/V যেটা আছে ওই হিসাব করতেছে আর কি। তাহলে এখন ওই হিসাব করার পরে হচ্ছে 2/10, তার মানে হচ্ছে 0.2 গ্রাম পার মিলিলিটার আসে। তো এখন গ্রাম পার মিলিলিটার যে আছে,
এই গ্রাম পার মিলিলিটার থেকে আমার কি করতে হবে, গ্রাম পার লিটারে হিসাব করতে হবে। সির এককটা কিসে রাখবো, আমরা গ্রাম পার লিটারে রাখা ট্রাই করব, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের বলছিল যে এক এক ডেসিমিটার, এই 1 ডেসিমিটার দৈর্ঘ্যে পোলারিমিটার নলে রাখা 1 গ্রাম পার লিটার ঘনমাত্রার কোনো আলোক সক্রিয় যৌগের দ্রবণের ভিতর দিয়ে এক বর্ণীয় আলো প্রবাহিত করা হলে যে পরিমাণ আবর্তন পাওয়া যায় এটাই আপেক্ষিক আবর্তন। তো এখন এখানে হচ্ছে দেখো তোমার সংজ্ঞার মধ্যেই হচ্ছে 1 গ্রাম পার লিটারের কথা লেখা আছে, তাই তুমি হচ্ছে সবসময় কনভার্ট করে হচ্ছে 1 গ্রাম পার লিটারে নেওয়ার ট্রাই করবা। তাইলে হচ্ছে এটা 1 গ্রাম পার লিটারে নিয়ে যাচ্ছি এখন, মানে গ্রাম পার লিটারে নিচ্ছি আর কি। তাহলে 0.2 গ্রাম পার লিটার, গ্রাম পার লিটারে নিতে হইলে হচ্ছে নিচে লিটার যদি আমি আনতে চাই তাহলে কি দিয়ে গুণ করতে হবে, 10 টাইমস 10⁻³ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। আচ্ছা একটা বিষয়, 0.2 গ্রাম পার মিলিলিটার, তো মিলিলিটার থেকে যদি লিটারে নিতে চাই, লিটারে নিতে চাইলে হচ্ছে এটা কি করতে হবে, ওয়েট ওয়েট ওয়েট, একটা ঝামেলা আছে এখানে, ঠিক করে আসি। আচ্ছা আমি বুঝতে পারছি সমস্যাটা কই করছিলাম। এখানে হচ্ছে দেখো তুমি হচ্ছে যখন গ্রাম পার মিলিলিটার রাখছো, গ্রাম পার মিলিলিটার, এই গ্রাম পার মিলিলিটার থেকে হচ্ছে গ্রাম পার লিটারে নিচ্ছ। এখন নিচে যদি ছোট থেকে বড় হয়, দেখো এখানে মিলিলিটার থেকে লিটার হইছে। আমরা জানি যে 1000 মিলিলিটারে হচ্ছে 1 লিটার। এখন যদি এই হিসাবটা এরকম হয় যে তুমি জিনিসটা নিচে রাখতেছো, তাহলে 1000 মিলিলিটার থেকে 1 লিটার না, তাহলে হচ্ছে এখন 1 মিলিলিটার থেকে কত, 1/1000 লিটার। তাহলে হচ্ছে এই যে 1 মিলিলিটার থেকে হচ্ছে 1/1000 লিটার, তাহলে 1000টা নিচে চলে আসতেছে। তাহলে আলটিমেটলি 1000টা কই যাবে, উপরে উঠে যাবে, তাই না, আলটিমেটলি 1000টা কই যাবে, উপরে উঠে যাবে। তাই আশা করি জিনিসটা বুঝতে পারছো, ঐকিক নিয়মের হিসাব আর কি। 1000 মিলিলিটারে 1 লিটার, 1 মিলিলিটারে হচ্ছে 1/1000 লিটার, ওই 1/1000-এর 1000টা উপরে উঠে যাচ্ছে। তো এই যে উপরে উঠে দিলাম, তাইলে হচ্ছে এটা 0.2 গ্রাম টাইমস 1000, তাইলে হচ্ছে এটা 200 গ্রাম পার লিটার হবে। তো হইলো, এখন হচ্ছে এখানে আপেক্ষিক আবর্তনটা কি হবে, আপেক্ষিক আবর্তনটা হবে হচ্ছে আলফা ডিভাইডেড বাই এলসি। আর আপেক্ষিক আবর্তনটা আমরা প্রকাশ করি থার্ড ব্র্যাকেটে আলফা ঢুকে। তাহলে এখন এখানে আলফাটা কত দেওয়া ছিল আমাদের, আমাদের বলা ছিল যে +134 ডিগ্রিতে হচ্ছে এই আবর্তনটা পাওয়া যায়, পর্যবেক্ষিত আবর্তন। তো এখন এই পর্যবেক্ষিত আবর্তনটা হচ্ছে 134 +134 ডিগ্রি ডিভাইডেড বাই এল, পোলারিমিটারের নলের দৈর্ঘ্য হচ্ছে 1 ডেসিমিটার। তাহলে এই যে 1 ডেসিমিটার এখানে দেওয়া আছে, তাহলে হচ্ছে এটা 1ই বসাবা। আর সিটা কত, এখানে 200 পাইছি আমরা, তাহলে এই 200 থাকবে। তারপর এখান থেকে হিসাব করে যে ভ্যালুটা আসে ওই ভ্যালুটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের কি আর কিছু আছে, আর কিছু নাই। আরেকটা সিম্পল জিনিস তোমাকে দেখাই। তোমাকে আমি বলছি না যে আমরা আজকের বেশিরভাগ পড়াটাই কি নিয়ে পড়ছি, বেশিরভাগ পড়াটাই হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আর হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম নিয়ে পড়ছি। মানে হচ্ছে আইসোমেরিজম যেটা, এটা নিয়ে হচ্ছে পড়াশোনাটা হয়েছে। তো এখন এই যে এই অপটিক্যাল আইসোমেরিজম মানে হচ্ছে আমাদের যে আলোক সমানুতা দেখলাম, এই আলোক সমানুতার মধ্যে তুমি কি একই সাথে জ্যামিতিক সমানুতার আলোক সমানুতা কোথাও দেখতে পারো? অবশ্যই দেখতে পারবা। এখন তোমার কাছে জ্যামিতিক সমানুতার জন্য কি লাগবে, জ্যামিতিক সমানুতার জন্য হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড লাগবে। এটা হচ্ছে তোমার জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের জন্য। আর তারপর তুমি যখন অপটিক্যাল আইসোমেরিজম চাবা, মানে হচ্ছে আলোক সমানুতা চাবা, তখন হচ্ছে তোমার লাগবে কাইরাল কার্বন। তো এখন এই দুইটা যদি আমি মিলায় দেই তাইলে হয় না? তো ধরো কিভাবে মিলাবো, এটা হচ্ছে আমি একটা কার্বন কার্বন ডাবল বন্ড নিলাম, ডাবল বন্ড নেওয়ার পরে এখানে দুইটা হাতে মনে করো র্যান্ডম জিনিস নিছি, একটাই হাইড্রোজেন নিছি আর একটাই CH3 নিছি। এখন এখানেও মনে করো যে একটাই হচ্ছে আমি হাইড্রোজেন নিলাম আর একটাই হচ্ছে ব্রোমিন নিলাম। তারপর মনে করো যে আচ্ছা এইভাবে নিলে তো হবে না, আমার আরেকটা কার্বন নিতে হবে কাইরাল কার্বন পাওয়ার জন্য। তাহলে এই হাতে আমি একটা কার্বন নিলাম, কার্বন নেওয়ার পরে এখানে তিনটা হাতে তিনটা আলাদা আলাদা জিনিস দিলাম, একটাই ব্রোমিন, একটাই আয়োডিন, তারপর একটাই ক্লোরিন, তাই না। তো এই যে এইভাবে করে হচ্ছে আমি তিনটায় আলাদা আলাদা জিনিস দিলাম। তাহলে এখন এই কার্বনটা নিয়ে যদি চিন্তা করো, এটা কিন্তু আসলে আমাদের কাইরাল কার্বন হচ্ছে। কাইরাল কার্বন কিভাবে হচ্ছে, কাইরাল কার্বন হচ্ছে কারণ দেখো ওর একটা হাতে কার্বন লাগানো, একটাই ব্রোমিন লাগানো, একটাই আয়োডিন লাগানো, একটাই ক্লোরিন লাগানো, তার মানে কাইরাল কার্বন আছে। আবার ওর এখানে হচ্ছে চিন্তা করে দেখো, ওর এক হাতে হচ্ছে হাইড্রোজেন আর এক হাতে হাইড্রোজেন, এই এক হাতে হচ্ছে CH3, আবার এই কার্বনটার এই এক হাতে হচ্ছে এইটা, এই বড় জিনিসটা, এটা হচ্ছে CBr2ICl, এরকম আসতেছে। ঠিক আছে, তো এখন এখানে হচ্ছে দেখো যে এইভাবে করে যে আমরা যৌগটা তৈরি করলাম, এই যৌগটার মধ্যে কিন্তু এইখান দিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আলোক সমানুতা আছে, বুঝতে পারছো তো। আলোক সমানুতার শর্ত কি, কাইরাল কার্বন থাকতে হবে। তাহলে এখানে হচ্ছে আলোক সমানুতা আছে। তারপর হচ্ছে এখানে আবার জ্যামিতিক সমানুতাও আছে।
তার কারণ হচ্ছে জ্যামিতিক সমানতার জন্য সিস ট্রান্স আনতে হয়। তো এখানে হচ্ছে আমরা বুঝতেই পারতেছি যে এই দুইটা হচ্ছে আলাদা, এইখানেও দুইটা হচ্ছে আলাদা। তো এই দুইটা যখন আলাদা হয় তখন হচ্ছে আমরা বলতে পারি যে আসলে জ্যামিতিক সমানতা এখানে হবে। আর এখানে দেখো এই উপরে দুই পাশে হচ্ছে একই জিনিস আছে, তাই এইটা হচ্ছে সিস সমানু। ঠিক আছে, মানে জ্যামিতিক সমানতা হচ্ছে এখানে আছে। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এর পরের ক্লাস থেকে আমরা আরো গভীরে চলে যাব। এর পরের ক্লাস থেকে হচ্ছে আমরা অর্গানিক কেমিস্ট্রির যে মেকানিজম আছে, ধীরে ধীরে আমরা মেকানিজমে প্রবেশ করব, এবং এখানে আমাদের আসল পড়া আসলে শুরু। তো তুমি ভাবতে পারো যে আমি 9টা ক্লাস ধরে আসলে কি করছি। আমি কি আসল পড়া কিছুই পড়াই নেই, আমি আসলে অনেক কিছুই পড়াইছি। দেখবা অ্যাডমিশনে অনেক কিছু এখান থেকে আসে। এই জন্য হচ্ছে আমাদের অর্গানিকটা একটু ডিটেলসে পড়া লাগে, কারণ এটা যদি তুমি ভালো মতো পড়ো, তোমার দেখবা অনার্স মাস্টার্সের সময় হচ্ছে এটা তোমাকে অনেক হেল্প করবে। ঠিক আছে। আর সব জায়গাতেই দেখবা যে কেমিস্ট্রি নিয়ে কোর্স টোর্স করতে হয়। যেখানেই পড়ো, তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়ো বা হচ্ছে তুমি মেডিকেলে পড়ো, সব জায়গাতে এগুলো কাজে আসবে। এই জন্য হচ্ছে এগুলো আমরা পড়ে রাখলাম। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থেকো। আর যদি কোথাও না বুঝো, যে কোনো সময় নির্দ্বিধায় আমাকে জানাতে পারবা। ওকে, আসি তাইলে।